অরুণাংশু গম্ভীর মুখে বললেন, আমি কিছুতেই তোমার এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছি না পরি। ভুলে গেলে চলবে না, আমরা এখন প্রায় 50-এ পৌঁছেছি। তাছাড়া নিয়মিত ট্রেকিংয়ের অভ্যাসও তুমি নেই। গ্যানজালা গিরিবর্তের পথ অত্যন্ত দুর্গম। ঝোঁকের মাথায় ওখানে যাওয়ার ব্যাপারে দুম করে হ্যাঁ বলে দেওয়াটা একেবারে উচিত হয়নি তোমার। পরিদাদুকে খুবই অসহায় দেখাচ্ছিল। একটু দুর্বল গলাতেই তিনি বললেন, কিন্তু অরুণ, কী বা করতে পারতাম আমি? তাসি আমার বহুদিনের বন্ধু। এর আগে তার সঙ্গেই আমি ধুঞ্চে থেকে গোসাইকুণ্ড ঘুরে থারেপাতি পাতিভঞ্জুর হয়ে কাঠমান্ডু এসেছিলাম। সেবারে পুরো পথটাই সে আমাকে বলতে গেলে একেবারে আগলে রেখেছিল। তাছাড়া আলাপ থাকলে বুঝতে, তাসি মানুষটাও ভারী চমৎকার। আজ বিপদে পড়ে সে আমার সাহায্য প্রার্থনা করছে, আর আমি স্বার্থপরের মতো তার মুখের ওপরে না বলে দেব? কিন্তু ভেবে দেখো একবার, অরুণাংশু আবার বললেন, এই বয়সে ওই ধকল তুমি নিতে পারবে? বয়সটা ফ্যাক্টর নয় অরুণ। পরিদাদু হাসলেন। আমার থেকেও বেশি বয়সে কত লোক এভারেস্টে চড়তে যাচ্ছে। কিন্তু একটা কথা তুমি ঠিকই বলেছ, দৌড়ঝাঁপ করার অভ্যাসটা ইদানিং সত্যিই কমে গেছে আমার। অতিমারির 2 বছর আমাদের সকলকেই কম বেশি ঘরকুনো করে দিয়েছে। পরিদাদু আর বাবার কথা শাওন শুনছিল চুপ করে বসে। এবারে সে জিজ্ঞেসই করে ফেলল, এই যে গ্যানজালা না কি একটা নামের গিরিবর্তের কথা বলছো, ওটা কোথায় পরিদাদু? নয়াকাঙ্গা এবং পোঙ্গেন ডাকপু শৃঙ্গকে জুড়েছে যে গিরিশিরা, তারই মাঝখানে গ্যানজালা গিরিবর্ত। 1005 মিটারের খানিক বেশি উচ্চতার এই গিরিশিরা আসলে ল্যাংটাং রবং হেলাম্বু উপত্যকাকে জুড়ে রেখেছে। সেখানে যাওয়া খুব কঠিন বুঝি? শাওন জিজ্ঞেস করল। হ্যাঁ, পরিদাদু মাথা নাড়লেন। পথটা দুর্গম। শাওন খানিক দমে গেল। পরিদাদু যখন এসে বললেন যে নেপাল যাওয়ার একটা পরিকল্পনা চলছে, মনে মনে খুশিই হয়েছিল শাওন। সে নিশ্চিত ছিল আর একটা রোমহর্ষক অভিযানে নিশ্চিত পরিদাদুর সঙ্গে সামিল হতে যাচ্ছে সে। সুছন্দা 4 কুকিজ এনে পরিদাদু আর অরুণাংশুর সামনে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, তোমার এই বন্ধু তাসি হঠাৎ কী এমন বিপদে পড়ল যে তোমাকে অত দূরে দৌড়তে হচ্ছে? পরিদাদু কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, লম্বা চুমুক দিলেন চায়ের কাপে। তারপর বললেন, তাসির তুতো ভাই পাসাং ওই অঞ্চলে অত্যন্ত দক্ষ অভিযাত্রী এবং গাইড হিসেবে পরিচিত। পুরো ল্যাংটাং উপত্যকাটাই তার হাতের তালুর মতো চেনা। কয়েকদিন আগে 2 বাঙালি অভিযাত্রীকে নিয়ে সে গ্যানজালা গিরিবর্তের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিয়াংজিন থেকে রওনা দিয়ে ল্যাংটাং খোলার ওপরে যে সেতু, সেটা পার হয়ে যাবার কিছুক্ষণ পর প্রায় ভোজবাজির মতোই অদৃশ্য হয়ে যায় পাসাং। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। খাদে টাদে অরুণাংশুর প্রশ্ন মাঝপথেই থামিয়ে দিয়ে পরিদাদু বলেন, সে জায়গাটায় ছিল রডোডেন্ড্রনের জঙ্গল। সে জঙ্গল পেরিয়ে একটা বুগিয়াল। সেখানে খাদে পড়ে যাবার সম্ভাবনা ছিল না। তাহলে? সুছন্দা চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন। এই তাহলের কোনো উত্তর নেই, পরিদাদু বললেন। যে 2 অভিযাত্রীকে নিয়ে পাসাং রওনা দিয়েছিল, তারা অভিযান স্থগিত রেখে ফিরে এসেছিল। তাদের মুখে একটা অদ্ভুত কথা শোনা গেছে। কী রকম? রডোডেন্ড্রনের আড়াল থেকে যে আকাশ উঁকি দিচ্ছিল রোদ্দুরে মাখামাখি হয়ে, সেখানে তারা নাকি লালচে বাদামি রঙে কিছু একটা উড়ে যেতে দেখেছিল। পাখি টাখি হতে পারে, শাওন বলল। পাহাড়ে তো কত পাখিই থাকে। না, গম্ভীর মুখে মাথা নাড়েন পরিদাদু। যে জিনিস তারা উঠতে দেখেছিল তার অবয়ব নাকি মানুষেরই মতো। ধ্যাৎ, সুছন্দা বললেন, অমন হয় নাকি? নিশ্চিত ভুল দেখেছিল তারা। আর একটা জিনিস তারা দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছিল। কি? একটা টুপি, পরিদাদু বললেন। বুগিয়াল পার হয়ে আর কিছু পথই এগিয়েছিলেন সেই 2 বাঙালি অভিযাত্রী।
নাগেগাং পেরিয়ে আরও ঘণ্টাখানেক, মানে সাকুল্যে ঘণ্টা চারেকের চড়াই। সেখানে বসে লাঞ্চ ব্রেক করার সময়ই টুপিটা চোখে পড়ে তাদের। পাসাংকে ছাড়া আর এগোতে ভরসা হয়নি তাদের। টুপিটা কি পাসাংয়েরই ছিল পরিদাদু? জিজ্ঞেস করে শাওন। সম্মতিসূচক মাথা নাড়েন পরিদাদু। তাসি দেখামাত্র টুপিটাকে শনাক্ত করতে পেরেছিল। তাসি তোমাকে কীরকম সহযোগিতার কথা বলছেন পরিকাকু? সুচন্দা জিজ্ঞেস করলেন। ওখানে কি তুমি পাসাংকে খুঁজতে যাবে ভাবছো? মেল করে তাসি আমাকে তেমন প্রস্তাবই দিয়েছে, পরিদাদু বললেন। জ্ঞানজালা গিরিবর্ত পর্যন্ত আমাদের যেতে হচ্ছে না, আপাতত তেমনটাই মনে হচ্ছে। যেখানে পাসাংয়ের টুপি পাওয়া গিয়েছিল আমাদের যাত্রাপথ আপাতত সেই পর্যন্তই। তাহলে পথ তো তেমন দুর্গম রইল না আর, শাওন খুশি খুশি গলায় বলে উঠল। তার মানে এই নয় যে তুমি অমনি পরিদাদুর সঙ্গে দৌড়াবে ওই বিপজ্জনক জায়গায়। সুছন্দা এক ধমক দিলেন শাওনকে। না না শানু, আমিও এই ঝামেলার মধ্যে তোকে জড়াতে চাই না। পরিদাদু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন। খুকু ঠিকই বলেছে, তোর এবারে আমার সঙ্গে না যাওয়াই ভালো। সকলকে অবাক করে দিয়ে অরুণাংশু উল্টো কথা বলে উঠলেন। আমি বরং চাইছি শানু পরীর সঙ্গে যাক। মানে? সুছন্দা চোখ পাকিয়ে বললেন। ওইটুকু একটা ছেলে এই বিপদের মধ্যে গিয়ে পড়বে? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? শানু এখন ছেলে মানুষ নেই, ক্লাস 8 হয়ে গেছে, অরুণাংশু গম্ভীর গলায় বললেন। পরীর সঙ্গে এর আগে অনেক বিপদেরই মুখোমুখি হয়েছে সে। এখন স্বার্থপরের মতো আমরা কি শুধু ছেলের কথাই ভাবব? পরীকে দেখভাল করার জন্যে শানুর সঙ্গে থাকা যে জরুরি, একথা কেন ভুলে থাকবো খুকু? সুছন্দা মুখ নামিয়ে ফেললেন। শানু লাফিয়ে উঠে অরুণাংশুকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ। পরিদাদু আবার বললেন, ভেবে ডিসিশন নাও অরুণ, আবেগের বশে হঠকারী সিদ্ধান্ত নিও না। আমি ভেবেই বলছি, অরুণাংশু বললেন। টিকিট করে ফেলো। কিভাবে যাবে ভাবছো? রক্সৌল, বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু? মাথা নাড়লেন পরিদাদু। হাতে সময় নেই বেশি, এয়ারে কাঠমান্ডু চলে যাব সরাসরি। নাগেগাং ওঠার সময় পিঠের রুকস্যাক ক্রমশই যেন বেশি ভারী হয়ে উঠছিল। তাসিকে দেখে অবশ্যই মনে হচ্ছিল না এই চড়াই ভাঙা কতটা কষ্টসাধ্য। পরিদাদু আর শাওনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। পরিদাদু মাঝে মধ্যেই থমকে দাঁড়িয়ে পড়ছিলেন। মুখ দেখেই বোঝা যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে তার। শাওনেরও কষ্ট হচ্ছিল, বুকের মধ্যে চাপ বোধ হচ্ছে। এমন হাঁফ ধরে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি দম আটকে আসবে। তবু পরিদাদুর কাছে পৌঁছে সে জিজ্ঞেস করল, খুব কষ্ট হচ্ছে না গো পরিদাদু? পরিদাদু হাসলেন। তোর বাবা ঠিকই বলেছিলেন রে শানু, আমি সত্যিই বুড়ো হচ্ছে এইবার। শাওনও হাসল। তুমি আমার থেকেও ইয়াং পরিদাদু, তোমাকে দেখে মনে হচ্ছে অন্তত আমার মতো কাহিল তুমি হওনি। তোর বড্ড কষ্ট হচ্ছে বুঝতে পারছি। পরিদাদু শাওনের মাথার উপর একটা হাত রাখলেন। ওই জন্যেই বলেছিলাম আসিস না। সামনের বরফে মোড়া শৃঙ্গগুলোর দিকে চেয়ে শাওন বলল, ভাগ্যিস এসেছিলাম, নইলে এ দৃশ্য কি ছবিতে দেখে দেখে উপভোগ করা যায় কখনো? তাসি হাঁক দিলেন, বেশি সময়ের জন্যে রুকবেন না পরিমলবাবু, সামনে অনেকখানি পথ যেতে হবে আমাদের। নাগেগাং পেরিয়ে আরও ঘন্টা দেড়েক হেঁটে একটা সুবিধে মতো জায়গায় তাসি বসে পড়লেন। বললেন, এইখানে বসেই আজকের লাঞ্চ সেরে নেওয়া যাক, বুঝলেন? বেশ। পরিদাদু শাওনকে হাতের ইশারায় বসতে বলে নিজেও একটা কালচে পাথরের ওপরে বসে পড়লেন। আকাশ ঝকঝকে নীল, তার মাঝে একটু আধটু সাদা মেঘ ভাসছে। এক্ষুনি বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে না। তাসি আপন মনে শীষ দিতে দিতে কাগজের থালায় খাবার বাড়ছিলেন। সবই শুকনো খাবার, রান্না করে খাওয়ার কোনো উপায় এখানে হবে না সে কথা জানা ছিল বলে তাসির পরামর্শ মোতাবেক রেশন সঙ্গে নিয়ে আসা হয়েছে। পরিদাদু চুপ করে দূরের সাদা পাহাড় চূড়ার দিকে তাকিয়েছিলেন। তাসি বললেন, আমাদের হাতে সময় বেশি নেই। পাসাংয়ের টুপিটা যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গায় প্রায় পৌঁছে গেছি আমরা। ও জায়গাটা একটু বিপজ্জনক,
বেলা যত বাড়বে সে বিপদও তত বাড়বে। কেন? শাওন জিজ্ঞেস করল। এরপর আমরা বরফের রাজত্বে গিয়ে পড়ব শানুবাবু। সে বরফ যে কত উঁচু হয়ে জমে আছে কে জানে। রোদের তাপে বরফ তো গলতে থাকে, সেই নরম বরফে চলতে ফিরতে খুব তকলিফ হয়ে যায় অভিযাত্রীদের। হলো তাই। লাঞ্চ শেষ করে রওনা দেওয়ার পরেই কালচে পাথর আর হলুদ হয়ে যাওয়া ঘাসের ওপরে বরফের আস্তরণ চোখে পড়ল শাওনের। চড়াই পথে সেই বরফের আস্তরণে পা পিছলে যাচ্ছে। পরিদাদু একবার পিছনে তাকিয়ে বললেন, খুব সাবধান শানু, কোথায় পা রাখছিস খেয়াল রাখবি সব সময়। তুমিও সাবধানে চলো পরিদাদু, শাওন জবাব দিল। তারপর শরীরের সব শক্তি জড়ো করে সেই পথে ওপরে উঠতে লাগলো সাবধানে পা ফেলে। খানিক উঠে আসার পরেই কিছুটা সমতল। পেরিয়ে আসা পথের ওপরে যে আকাশ, সেখানে এখনও মেঘ নেই তেমন, কিন্তু সামনের আকাশে ঝকঝকে নীল সরে গিয়ে কালচে ঝুলের মতো মেঘ জমতে শুরু করেছে। আর সেই মেঘের মধ্যে থেকে উঁকি দিচ্ছে নয়াকাঙ্গা শৃঙ্গ। তাসি বললেন, নয়াকাঙ্গাকে ডান দিকে রেখে এগোতে হবে আমাদের। যে উড়ন্তল আমাদের ওই দুই বাঙালি অভিযাত্রী দেখতে পেয়েছিলেন, তাঁরা এই পথে এসেই অচানক মিলিয়ে গিয়েছিলেন। আমার ধারণা তাঁদের হদিশ যদি আমরা পেয়ে যাই, পাসাংকে খুঁজে পেতেও অসুবিধা হবে না। উড়ন্ত লামা? পরিদাদু অবাক হয়ে তাকালেন তাসির দিকে। তুমি যে লিখেছিলে ওই দুই পর্যটক ঠিক কী যে উঠতে দেখেছিল তা স্পষ্ট করে বলতেই পারেনি। হ্যাঁ, তাই লিখেছিলাম, তাসি মাথা নাড়ালেন, কারণ আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। তাহলে এখন নিশ্চিত হচ্ছ কিভাবে? এখনও নিশ্চিত নই। আমি অনুমান করছি ওই দুই বাঙালি পর্যটক জ্ঞানচেম্পো গুম্ফার রহস্যময় লামাদেরই দেখেছিল। জ্ঞানচেম্পো গুম্ফা? পরিদাদু অবাক হয়ে বললেন, এই অঞ্চলে এমন গুম্ফার নাম তো কই শুনিনি আগে। তিব্বত থেকে একদল লামা পালিয়ে এসে বড় গোপনে নির্মাণ করেছিলেন এই গুম্ফা। সেই গুম্ফা এখনও সাধারণ মানুষের দৃষ্টির বাইরেই থেকে গেছে বলেই একদম চুপ করে গেলেন তাসি। তাসির কথা মতোই নয়াকাঙ্গাকে ডান দিকে রেখে পথ চলা শুরু হলো। পরিদাদু শাওনের একেবারে পাশাপাশি হাঁটছিলেন। তাসি যথারীতি এগিয়ে গেছেন শাওনদের থেকে। লাঞ্চ ব্রেকের পর থেকেই পরিদাদুকে কেমন যেন গম্ভীর লাগছিল শাওনের। এখন পরিদাদুর দিকে তাকিয়ে শাওন দেখল তার ভ্রু দুটো আগের থেকেও বেশি কুঁচকে গেছে। খুব গভীরভাবে কিছু যেন একটা যেন ভাবছেন পরিদাদু। অন্য মনস্কতায় একবার নরম বরফে পাও ঢুকে গেল তার। শাওন নিচু গলা জিজ্ঞেস করল, কি হয়েছে পরিদাদু? পরিদাদু চাপা গলায় বললেন, একটা খটকা লাগছে রে শাওন। কি খটকা পরিদাদু? শাওন অবাক হয়ে জিজ্ঞেস করল। তাসি সত্যি কথা বলছে না, পরিদাদু চিন্তিত মুখে বললেন। ওর কথায় বিশ্বাস করে দুম করে চলে আসাটা বোকামি হয়ে গেল মনে হচ্ছে। আমি নিশ্চিত তাসি কিছু একটা লুকোচ্ছে আমাদের কাছ থেকে। তোমার হঠাৎ এমন কেন মনে হচ্ছে তার পরিদাদু? যে সময় লাঞ্চ করছিলাম আমরা, তাসিকে দেখে অস্বাভাবিক কিছু মনে হয়নি তোর? কি বলো তো? ভেবে দেখ, কদিন আগে তাসির অতি নিকটজন পাসাং হারিয়ে গেছে রহস্যজনকভাবে। পাসাং তাসির এতই প্রিয় যে তাকে খুঁজতে প্রাণ বাজি রেখে এই দুর্গম এলাকায় পাড়ি দিয়েছে সে। তাহলে তার মনে এত ফুর্তি আসে কোথা থেকে? ঠিক তো, শাওন বলে। যতই আমরা এই পথে এগোচ্ছি ততই এই লোকটা যেন আরও চনমনে হয়ে উঠছে। একটু আগে মনের আনন্দে শীষ দিচ্ছিল তাসি আঙ্কেল। সে আনন্দ কি শুধুই পাসাংকে খুঁজে পাওয়ার সম্ভাবনার কথা ভেবে? তুমি কি কিছু সন্দেহ করছো পরিদাদু? ঠিক সন্দেহ নয়, তবে একটা সম্ভাবনা। কি সম্ভাবনা পরিদাদু? তাসির চিৎকারে পরিদাদু ফিরে তাকালেন। শাওনের প্রশ্নের উত্তর দেওয়া হলো না তার। নরম বরফের এই উপত্যকায় এখানে ওখানে ছড়ানো ছিটানো অজস্র কালচে পাথর মাথা তুলে দাঁড়িয়ে আছে বরফের মধ্যে থেকে। কিছুক্ষণ ধরেই অমন পাথর দেখলেই কাছে গিয়ে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছিলেন তাসি।
আইস অ্যাক্স দিয়ে পাথরের ওপরে বরফ সরিয়ে সরিয়ে কি যেন খুঁজছিলেন তিনি। পরিদাদু একবার জিজ্ঞেস করছিলেন, কি অত খুঁজছো হে তাসি? পরিমল সাহেব, এই পাথরগুলো জ্ঞানজালার পথের দিক দেখাচ্ছে। বুঝতেই তো পারছেন, এই নরম বরফ বড় বিপজ্জনক। যে কোনো সময় এর মধ্যে আপনি কোমর পর্যন্ত ডুবে যেতে পারেন। চোরাবালির মতো বরফের মধ্যে পুরোপুরি তলিয়েও যেতে পারেন তেমন অসতর্ক হলে। এই পাথরগুলো আসলে মাইলস্টোন, বুঝলেন তো? আগের অভিযাত্রীরা চিহ্ন দিয়ে রেখেছেন কোন পথে আমাদের এগিয়ে যেতে হবে। ও, পরিদাদু মাথা নেড়েছিলেন। তারপর বলেছিলেন, আচ্ছা, এমন কোনো বরফের আস্তরণ দেওয়া লুকোনো গহ্বরের মধ্যে তলিয়ে যায়নি তো পাসাং? হো সকতা, জরুর হো সকতা, তাসি মাথা নাড়তে নাড়তে বলেছিল। তবে তার কণ্ঠে খুব একটা উদ্বেগ ফুটে উঠতে দেখা গেল না। এখন যতখানি উল্লাসে চেঁচিয়ে উঠলেন তাসি, বুঝতে অসুবিধা হয় না সে উচ্ছ্বাস শুধুমাত্র জ্ঞানজালার পথের হদিশ পাওয়ার জন্যে নয়। পরিদাদু এবং শাওন দুজনেই যতটা তাড়াতাড়ি সম্ভব তাসির কাছে পৌঁছলেন দ্রুত পা চালিয়ে। তাসি উত্তেজনায় থরথর করে কাঁপছিল। পরিদাদু পাশে এসে দাঁড়াতেই তাসি তাঁর দিকে ফিরলেন। তাঁর চোখ দুটো সূর্যের আলোয় ঝিকমিক করছিল। পরিদাদুর হাত দুখানা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে তাসি প্রায় অনুনয়ের সুরে বলে উঠলেন, আশা করছি সঠিক জায়গায় এসে পৌঁছেছি আমরা। এইবার আমার একখানা কাম করে দিতে হবে পরিমলবাবু। কী কাজ? তাসির দিকে চেয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন পরিদাদু। তাসি উঁচু হয়ে থাকা একখানা কালচে চ্যাটালো পাথরের ওপরে বসে পড়ল। তারপর বলল, বাপ পিতামহের কাছে ছোটবেলা থেকেই জ্ঞানচেম্পো গুম্ফার কথা শুনে আসছি আমরা সবাই। তারা বলতেন জ্ঞানচেম্পো শৃঙ্গের আশেপাশেই কোথাও সেই লুকোনো গুম্ফার অবস্থান। সবাই বিশ্বাস করে সে গুম্ফা সোনা দানা আর হাজার বহুমূল্য রত্নে ঠাসা। আর সেখানে যে লামারা থাকেন তারা মায়াবী, পাখির মতো উঠতে পারেন। তারা চাইলে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে দিতেও পারেন। যুগ যুগ ধরে সেই লামাদের সন্ধান করে এসেছি আমরা, সেই গুম্ফারও। কিন্তু আজ পর্যন্ত না দেখতে পেয়েছি সেই উড়ন্ত লামাদের, না সন্ধান পেয়েছি সেই গুম্ফার। সম্প্রতি ওই দুই বাঙালি পর্যটকের কথা শুনে আমার এবং পাসাংয়ের মনে হয়েছিল তারা ওই লামাদের কাউকেই উঠতে দেখেছিল এখানকার আকাশে। দাঁড়াও দাঁড়াও, পরিদাদু মাঝপথে থামিয়ে দিলেন তাসিকে। পাসাংয়ের মনে হয়েছিল বললেন এক্ষুনি? তার মানে এখান থেকে ফিরে যাবার পরেও পাসাংয়ের সঙ্গে তোমার যোগাযোগ হয়েছিল? তাসি থমকালো। তারপর ধীরে ধীরে বলল, হয়েছিল। সে নরম বরফের মধ্যে আটকে পড়েছিল একটা পাথরের আড়ালে। তারপর প্রায় গলা পর্যন্ত বরফের মধ্যে ঢুকে গিয়ে সে একা যখন এই অভিশপ্ত নরম বরফের উপত্যকায় মৃত্যুর প্রহর গুনছে, তখনই যেন মাটি ভেদ করে একজন লামা উঠে এসে দাঁড়ালো তার সামনে। তিনি উদ্ধার করলেন পাসাংকে? শাওন জিজ্ঞেস করল। হ্যাঁ, মাথা নেড়ে জানালেন তাসি। তারপর তিনি তাকে এক অজানা সুড়ঙ্গ পথে কিয়াংজিনে পৌঁছে দিয়ে যান। বেশ তো, পরিদাদু বিরক্ত হয়ে বলেন, তাহলে আমাকে শুধু শুধু মিথ্যে কথা বলে এত দূরে টেনে নিয়ে এলে কেন তুমি? বলছি বলে বুক ভরে খানিক দম নিল তাসি। তারপর বলল, কিয়াংজিন পৌঁছানোর পর সেই সুড়ঙ্গ পথ আর দেখতে পায়নি। পথের মুখটা যেন উবে গিয়েছিল মুহূর্তের মধ্যে। সেই লামা চলে যাওয়ার আগে পাসাংয়ের হাত চেপে ধরে তিনটি কথা বলেছিলেন, আমাদের আশীর্বাদ রইল। জ্ঞানচেম্পোর কাছে ঋণী থেকো আজীবন। লোভীরা জ্ঞানচেম্পোকে খুঁজতে এলে বিপদ। অদ্ভুত ব্যাপার তো, শাওন একটা পাথরের উপরে বসে বিশ্রাম নিতে নিতে বলে। অদ্ভুত ব্যাপারের বাকি আছে শানুবাবু। তাসি চোখ গোল গোল করে বলেন। সন্ন্যাসী অদৃশ্য হবার পর যে হাত সন্ন্যাসী ধরেছিলেন সেই হাতের মুঠো খোলে পাসাং, আর তখনই চোখে পড়ে সেখানে একটা চকচকে টাকার মতো কিছু। সে টাকার ধাতুটা অজানা, সেটা তামাটে কিন্তু ভীষণ উজ্জ্বল। তার ওপরে একটা অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, ঠিক যেমন চিহ্ন আঁকা রয়েছে এই পাথরটার গায়ে। বলেই যে পাথরটা দেখে ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছিলেন তাসি তার পাশটিতে এসে দাঁড়ালেন।
সবই তো বুঝলাম, পরিদাদু কড়া গলায় বললেন তাসিকে, কিন্তু আমাকে কি সাহায্য করতে হবে সেটাই তো বুঝতে পারলাম না। পরিমলবাবু, আপনি আমাকে জ্ঞানচেম্প গুম্ফায় ঢোকার পথটা খুঁজে দেবেন। আমি? অবাক হয়ে বললেন পরিদাদু। যে গুম্ফার সন্ধান কেউ পায়নি আজ পর্যন্ত, তার সন্ধান আমি কি করে পাবো? আপনাকে আমি জানি, কত দুঃসাহসিক অভিযানে আপনি সফল হয়েছেন এর আগে। আমার বিশ্বাস এবারেও আপনি নিশ্চিত সফল হবেন। আর সেই জন্যেই আমার বিপদের কথা বলে আপনাকে মেল করেছিলাম। জানতাম সত্যি কথাটা বললে আপনি আসতেন না। সত্যিই আসতাম না, পরিদাদু বললেন। যাক গে ওসব কথা। তাসি হো হো করে হেসে উঠলেন। এসেই যখন পড়েছেন, জায়গাটা খুঁজে দিন আমাকে। আমার পক্ষে সত্যিই একাজ দুরূহ, পরিদাদু বোঝানোর চেষ্টা করলেন তাসিকে। বরং পাসাং একাজে খানিক সাহায্য করতে পারতো তোমায়। পাসাংকে অনেকবার বলেছিলাম আমি, সে রাজি হয়নি, বরং বারবার বোকার মতো বোঝাতে চেয়েছে আমায়। জ্ঞানচেম্পোর পথ খুঁজতে চাইলে সেখানকার প্রাচীন লামাদের অভিশাপ লাগবে। ওই উপত্যকা থেকে ফেরা হবে না আমার। তুমি তার কথা শুনলে না কেন? পরিদাদু আবার জিজ্ঞেস করলেন। খানিকটা কৌতূহল আর বাকিটা বলে একটু থামলেন তাসি। তারপর গম্ভীর গলায় বললেন, একটা লোভনীয় বিজনেস ডিল। বিজনেস ডিল? তাসি ঠান্ডা গলায় বলেন, টাকার অঙ্কটা কম নয়। আমার দীর্ঘদিনের স্বপ্ন পায়রোতে একটা হোটেল বানানোর। জায়গাটা ভারী সুন্দর। ওখান থেকে গোসাইকুণ্ড যাওয়ার পথ। বিদেশিরা পায়রো উপত্যকায় থাকতে খুব পছন্দ করে। জ্ঞানচেম্পোর রাস্তাটা দেখিয়ে দিলে সিনজিংয়ের দেওয়া টাকায় পায়রোতে আমি নিজস্ব হোটেলটা বানিয়ে ফেলতে পারবো। সিনজিং কে? পরিদাদু জিজ্ঞেস করলেন। তিনি একজন চীনা অভিযাত্রী, আমার পরিচিত। প্রায়ই তিনি গ্যানজালা গিরিবর্তের এই পথে আসেন। ল্যাংট্যাং, কিয়াংজিন, গ্যানজালা, তারকে ঘিয়াং, তিম্বু, এই রুটটা দীর্ঘদিন ধরেই একেবারে চষে ফেলেছেন তিনি। আশ্চর্য, পরিদাদু দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরলেন। শাওনের বুকের মধ্যে গুড়গুড় করছিল। মন বলছে কিছু একটা বিপদ ঘটতে চলেছে তাদের। আর ঠিক তখনই যে চড়াই ভেঙে একটু আগেই নেমে এসেছে তারা, সেখান থেকে আর একজন ছোটোখাটো কিন্তু শক্ত সমর্থ চেহারার মানুষ নেমে এসে দাঁড়ালেন পরিদাদুদের সামনে। বুঝতে অসুবিধা রইল না, ইনি সিনজিং। বরফ ফুঁড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাথরটার গায়ে অদ্ভুত কিছু নকশা চোখে পড়ল। তাসি বলল, মুদ্রাটার গায়ে এমন নকশায় আঁকা ছিল, আমার স্পষ্ট মনে আছে। পরিদাদু গম্ভীর মুখে চারদিকে ঘুরে ঘুরে পাথরটাকে পর্যবেক্ষণ করছিলেন। মাঝে মাঝে তিনি গায়ে বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে দেখতে লাগলেন পাথরটার। তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছে। তাসির দেখানো পাথরটা ছাড়াও অন্য যে পাথরগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে সেগুলোকেও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন পরিদাদু। সিনজিং আদেশের স্বরে বললেন, ফালতু টাইম ওয়েস্ট করছেন কেন মিস্টার চ্যাটার্জি? তাসি তো একটা পাথরকে আইডেন্টিফাই করেই ফেলেছে। পরিদাদু সিনজিংয়ের কথার উত্তর দিলেন না, ঘুরে ঘুরে পাথরগুলো দেখতেই থাকলেন। তাসিও বলল এইবার, পরিমলবাবু, বেলা পড়ে আসছে, দ্রুত কাজ করতে হবে আমাদের। আকাশ কালো করে মেঘ জমছে। বৃষ্টি শুরু হলেই নতুন করে বরফ পড়তে শুরু করবে এইখানে। বরফের এই চোরাবালি পেরোনো অসম্ভব হয়ে যাবে তখন। পরিদাদু একটা পাথরের ওপরে একেবারে ঝুঁকে পড়েছিলেন। তাসির কথায় সোজা হয়ে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে তাসি এবং সিনজিংয়ের সামনে হেঁটে এসে তিনি বললেন, আমার মনে হয় এক্ষুনি আমাদের এ জায়গা থেকে চলে যাওয়া উচিত। নরম বরফের এই প্রান্তর সত্যিই অভিশপ্ত। মানে, ইয়ার কি নাকি? সিনজিং রেগে গিয়ে বলে উঠলেন, জ্ঞানচেম্পোর এত কাছে এসেও আমরা ফিরে যাব? আপনি কি পাগল নাকি মশাই? জ্ঞানচেম্পো গুম্ফা যেমন গুপ্ত আছে তেমনই থাকতে দিন, তাতেই সকলের মঙ্গল। পরিদাদু দৃঢ় গলায় বললেন, তাসি, আমি এই কাজে থাকতে চাইছি না। শাওনকে নিয়ে আমি ফিরে যেতে চাই। পরিমলবাবু, ভেবে দেখুন, তাসি বোঝানোর চেষ্টা করলেন।
সিনজিং যে টাকা আমাকে দেবেন তার একটা অংশ আমি আপনাকে দেব, প্রমিস। বিশ্বাস করুন, বিনা পারিশ্রমিকে আপনার সাহায্য নেবার মতলব আমার নেই। টাকার লোভ আমার নেই তাসি। পরিদাদু আবার বললেন, তাছাড়া তুমি মিথ্যে কথা বলে ডেকে এনেছো আমাকে। অসৎ এবং মিথ্যুক মানুষের সঙ্গ আমি অপছন্দ করি। তাই তাসির গলার আওয়াজটা হঠাৎ করেই কেমন যেন বদলে গেল। পায়ে পায়ে শাওনের কাছে এগিয়ে এসেই কোমরে গুঁজে রাখা কুকুরিটা একটানে বের করে ফেললেন তাসি। শাওনকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে কুকুরিটা তার গলায় ঠেকালেন তাসি। পরিদাদুর দিকে চেয়ে বিচ্ছিরি রকম মুখ করে হেসে তিনি বললেন, আশা করি এইবারে আপনি আর অবাধ্য হবেন না। শাওনের গলায় কুকুরিটা ধরতেই বেশ ঘাবড়ে গেলেন পরিদাদু। নিজের মৃত্যুতে তিনি ভয় পান না। সেনাবাহিনীতে চাকরি করার সময় থেকেই মৃত্যুর জন্যে সর্বদা প্রস্তুত থাকতেই তিনি অভ্যস্ত। কিন্তু তার জন্যে শানুর যদি কোনো বড় বিপদ হয়ে যায়, ফিরে গিয়ে খুকুকে কি সান্ত্বনা দেবেন তিনি? ভাবনাটা মাথায় আসতেই পরিদাদুকে চমকে দিয়ে তার কানের পাশ থেকে কে যেন স্থির গম্ভীর স্বরে বলে উঠলেন, চিন্তার কারণ নেই। জ্ঞানচেম্পো ভালো মানুষদের রক্ষা আর লোভী মানুষদের শাস্তি দিয়ে এসেছে চিরকাল। তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। পরিদাদু এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। কণ্ঠস্বর আবার বললেন, আমার প্রকট হবার সময় এখনো আসেনি। সূক্ষ্ম থেকে যা বলতে বলবো তোমাকে বলে যাও। আচ্ছা, অস্ফুটে বললেন পরিদাদু। তাসির হাতের শক্ত বাঁধনে থেকেও শাওন দেখতে পেল সিনজিংয়ের হাতেও ততক্ষণে একটা চকচকে আগ্নেয়াস্ত্র উঠে এসেছে। দেখলেই বোঝা যায় যন্ত্রটা দেখতে ছোট্ট হলেও কাজে কম ভয়ঙ্কর হবে না। সিনজিং অস্ত্রটা পরিদাদুর মাথার দিকে তাক করলেন, তারপর ধমকে উঠে বললেন, কথা না বলে কাজ শুরু করুন। শাওনের ভয় করছিল খুব। বেলা মরে আসছে, আকাশ দ্রুত কালো মেঘে ভরে যাচ্ছে। এখন যেখানে রয়েছে তারা, টেন্ট পিচ করা অসম্ভব, সঙ্গে দুজন অস্ত্রধারী উন্মাদ। শাওন অসহায় দৃষ্টিতে তাকালো পরিদাদুর দিকে। পরিদাদু কথা বললেন না, কিন্তু চোখের ইশারায় শান্ত থাকতে বললেন শাওনকে। চোখের ভুল কে জানে, এই কঠিন পরিস্থিতিতেও তার মনে হলো পরিদাদুর ঠোঁটের কোণে যেন এক চিলতে হাসি আটকে আছে। তাসিও চিৎকার করে উঠলেন এইবার, পরিমলবাবু, কুইক, কাজ শুরু করুন, হাতে বেশি সময় নেই। পরিদাদু তাসির দেখিয়ে দেওয়া পাথরটার কাছে গিয়ে দাঁড়ালেন। 3 বার প্রদক্ষিণ করলেন পাথরটাকে। তারপর মনে মনে কি একটু হিসেব করে নিয়ে বললেন, 45 ডিগ্রি কোণ করে 45 পা। চালাকি করার চেষ্টা করলে কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা, সিনজিং বললেন। তাসি নরম গলায় বললেন, আমি আপনার ক্ষতি চাই না পরিমলবাবু, কিন্তু সিনজিং আপনাকে রেয়াত করবে না। পরিদাদু কথা না বলে চুপচাপ এগোতে শুরু করলেন। শাওনও অন্যদের সঙ্গে চলতে লাগলো দুরু দুরু বুকে। পরিদাদু যেখানে থামলেন সেখানেও একটা কালচে পাথরের থাম্বা। সেই পাথরের গা থেকে বরফ সরিয়ে দেখা গেল তার ওপরেও কিছু ছবি আঁকা। আগের পাথরের থেকে এই ছবি কিছুটা অন্যরকম। তাসি বললেন, এইবার? পরিদাদু বললেন, নিজের বাঁ দিকে আবার 60 ডিগ্রি বেঁকে 60 পা। মোটামুটি একটা চতুর্ভুজ সম্পূর্ণ করে পরিদাদু থামলেন। তাকে ক্লান্ত দেখাচ্ছিল। থেমে থেমে তিনি বললেন, জ্ঞানচেম্পোর রহস্য ভেদ না করে ফিরে যাও তাসি। তাসি এবং সিনজিং দুজনেই হেসে উঠলেন। পরিদাদুর কপালে অস্ত্রটা চেপে ধরে সিনজিং বললেন, দরজাটা কোথায় বলো? এই যে, এইখানে। একটা গমগমে কণ্ঠস্বরে সকলেই চমকে ফিরে তাকালো। এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে আছেন একটু আগে সম্পূর্ণ করা চতুর্ভুজটির মধ্যিখানে। এই প্রবল ঠান্ডাতেও একটি গৈরিক বস্ত্র তার গায়ে, মুণ্ডিত মস্তক অনাবৃত। সিনজিং আর তাসির দিকে চেয়ে তিনি হাসলেন। তোমরা জ্ঞানচেম্পো রত্নভাণ্ডার লুট করতে চাও? না, আমরা সেই গুপ্ত গুম্ফাকে আবিষ্কার করতে চাই, সিনজিং বললেন। লামার ফর্সা মুখ হাসিতে ভরে উঠল। বেশ, উত্তম অভিপ্রায়। তাহলে এগিয়ে এসো। এই চতুর্ভুজের ঠিক মাঝখানে, যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেইখানে এসে দাঁড়াও তোমরা। ওখানেই কি প্রবেশপথের দরজা?
তাসি জিজ্ঞেস করল। হ্যাঁ, সন্ন্যাসী হাসলেন। কিন্তু সামনে দাঁড়িয়েও সে দরজা অনেকেই দেখতে পায় না। কেন? শুদ্ধ চিদ অণু দিয়ে তৈরি সে দরজা নিজেই নিজের অধিকারীকে চিনে নেয়। যারা লোভ নিয়ে আসে, যারা অসততা ও অসুয়া নিয়ে আসে, জ্ঞানচেম্পোর দরজা তাদের জন্য খোলে না। মানি না এইসব বুজরুকি, চেঁচিয়ে উঠল সিনজিং। কতকাল ধরে খুঁজে বেড়াচ্ছি এই গুপ্ত দরজা, আজ যখন পেয়েছি আর ছাড়বো না। জ্ঞানচেম্পো গুম্ফার লামার দিকে রিভলভারটা তাক করলেন সিনজিং। না না না, শাওন চিৎকার করে উঠল। তাসির হাত ছাড়িয়ে ছুটে গেল সে সন্ন্যাসীর দিকে। সিনজিংয়ের হাত তখন ট্রিগারে। পরিদাদু লাফিয়ে গিয়ে বুক চিতে দাঁড়ালেন লামা আর শাওনকে আড়াল করে। যা হয় তার হোক। তাহলে তুই আগে মর শয়তান, পরিদাদুর দিকে ক্রুদ্ধ চোখে চেয়ে বলল সিনজিং। রিভলভারের ট্রিগারে তর্জনীর চাপ পড়ল, আর তখনই আকাশ চিরে গোলাপি বিদ্যুতের রেখা ছড়িয়ে পড়ল এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। সঙ্গে বিকট শব্দে বজ্রপাত। দূরের কিমসুন আর ইয়ানসা তেনজি পর্বতশৃঙ্গের ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো সেই শব্দ। সিনজিংয়ের হাতে রিভলভার ধরাই থাকলো। মুহূর্তের মধ্যে যেন কালো কাঠকয়লা রূপান্তরিত হলো সে। টুপটাপ বৃষ্টি নামলো, বৃষ্টির ফোঁটা বরফ হয়ে জমে যেতে লাগলো সেই কালচে মূর্তির ওপরে। তাসি ঠকঠক করে কাঁপছিলেন। পরিদাদু লামাকে বললেন, ওকে ক্ষমা করে দিন। লোভীদের ক্ষমা হয় না, লামা গম্ভীর গলায় বললেন। যারাই লোভ নিয়ে এসেছে তারা সকলেই এখানে কালো পাথরের থাম্বায় রূপান্তরিত হয়েছে। তুমি তো নিজেই তাদের পরীক্ষা করে দেখেছ। শাওন পরিদাদুর দিকে ফিরে বিস্ময় জড়ানো কণ্ঠে বলল, ওই কালো পাথরগুলো সব তাহলে? হ্যাঁ, মানুষেরই দেহাবশেষ। পরিদাদু মাথা নাড়লেন। তাসি দুহাত জড়ো করে ক্ষমা ভিক্ষা চাইছিলেন বারবার। লামা বললেন, ঠিক আছে, প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু পাহাড়ের পথে আর কখনো হাঁটার ক্ষমতা থাকবে না তোমার। যা দুর্যোগ শুরু হয়েছিল, পরিদাদুদের বেঁচে ফেরা কঠিনই হতো সে রাতে। জ্ঞানচেম্পো গুম্ফার সে আশ্চর্য লামা রাতটুকুর জন্য গুম্ফারই বাইরের অংশে আশ্রয় দিয়েছিলেন তাদের। রাতের খিদে মেটানোর জন্য সুস্বাদু খাবারও দিয়েছিলেন সব্বাইকে। তারপর রাত পোহানোর আগে তিনিই গোপন গুহাপথে তাদের এনে ছেড়ে দিয়েছিলেন নিরাপদ অঞ্চলে। ফিরতি পথে রওনা দেবার আগে মুখে স্মিত হাসি নিয়ে একবার তাসিকে জিজ্ঞেস করেছিলেন সন্ন্যাসী, জ্ঞানচেম্পোর রত্নভাণ্ডারটা একবার চোখে দেখে যাবে নাকি হে? শিউরে উঠে প্রাণপণে দুদিকে মাথা নাড়িয়ে তাসি বলেছেন, কখনো না, একদম না। বাড়ি ফিরে আসার সপ্তাহ তিনেক পরে তাসির ফোন এসেছিল। বিচ্ছিরি একটা দুর্ঘটনায় দুটো পাই ভেঙে গুঁড়িয়ে গেছে বেচারার। তার মধ্যে একটা ঠিক হবে হয়তো, কিন্তু অন্যটা কেটে বাদ দিতে হয়েছে হাঁটুর উপর থেকে। সেদিন পাখিগুলো ঘরে ফেরার আগেই অন্ধকার হয়ে এলো আকাশ। তার কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতেই ইলেকট্রিক চলে গেল। নিম্নচাপের পূর্বাভাস ছিল আগে থেকে। বুলটাই মোবাইলে অনলাইন গেম খেলছিল তখন। ওয়াইফাই বন্ধ হওয়ায় বিরক্তিসূচক শব্দ করে কিছুক্ষণ গোমরা মুখে বসে রইল। তারপর টর্চ নিয়ে হাজির হলো 3 তলার চিলেকোঠার ঘরে। এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিসের সঙ্গে প্রচুর পুরনো বই ডাঁই করে রাখা আছে। জুলেভার্ন অমনিবাসটা এখানেই কোথাও দেখেছিল। অন্ধকারকে বুলটাই ভয় পায় না, কিন্তু ছাদের উপরে এই চিলেকোঠার ঘরে ছুঁচো আর ইঁদুরের খুব উপদ্রব। কড়ি বর্গা থেকে কয়েকটা বাদুড়ও ঝুলছে। বাড়িটা খুব পুরনো, এর মধ্যে বাসিন্দারাও ততোধিক প্রাচীন। এই ঘরে এক পাগলা দাদু থাকতেন। প্রায় 30 বছর আগে তিনি মারা যাবার পর থেকে ঘরটা বন্ধই থাকে। শুধু পুরনো তাড়া তাড়া খবরের কাগজ, ম্যাগাজিন আর উইয়ে খাওয়া বই। ভিতরে একটা ভ্যাপসা গন্ধ। একটা জানলা খুলে দিল বুলটাই। বিদ্যুতের ঝলকের সঙ্গে দমকা জোলো হাওয়া ঢুকলো। বাইরে তখন ঘন ঘন মেঘের গর্জন, আর জানলার বাইরে শুনশান ছাদে মুষলধারায় বৃষ্টির শব্দ। টর্চ নিয়ে বইয়ের আলমারির দিকে এগিয়ে চলে গেল বুলটাই। আলো দেখে একটা চামচিকে হঠাৎ বন বন করে ঘুরতে শুরু করেছে মাথার উপর। খুব বিরক্তিকর প্রাণী। বুলটাই হাতের কাছে একতারা খবরের কাগজ পেয়ে সেটা পাকিয়ে চামচিকেটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিল, কিন্তু সেটা শটান গিয়ে ধাক্কা মারল সামনের
দেরাজের মাথায় থাকা একটা পিতলের ফুলদানিকে। ওটা উল্টে গিয়ে পড়ল পুরনো বাক্সের গায়ে। কাঠের বাক্সটা রাখা ছিল বইপত্রের মাথায়। টাল সামলাতে না পেরে হুড়মুড় করে বইপত্র সমেত মেঝেতে এসে দড়াম করে পড়ল। পড়েই ঘুণ ধরা বাক্সটা খুলে গেল। টর্চের আলোয় বুলটাই দেখল বাক্স থেকে মেঝেতে বেরিয়ে পড়েছে একটা কালো ছোপ ধরা চামড়ার কভারে মোড়া সুতো দিয়ে বাঁধা মোটা খাতা। চামচিকেটা জানলা গলে পালিয়েছে। কিছুক্ষণ চিন্তা করে খাতাটা হাত বাড়িয়ে তুলে নিল সে। পাকানো সুতোটা টানতেই ছিঁড়ে গেল। কভারটা উল্টে দেখল হলুদ হয়ে যাওয়া কাগজ। প্রথম দিকের কয়েকটা পাতায় জল পড়ে লেখা একেবারেই অস্পষ্ট, নাম ধাম নেই। ভিতরটা বেশ পড়া যাচ্ছে, পরিষ্কার বাংলায় ঝরঝরে লেখা। হাতের লেখাটা যেন আগে দেখেছে বুলটাই। বাইরের থেকে বৃষ্টির শব্দটা তখন আর কানে আসছে না। একটা পাতায় এসে চোখ আটকে গেল। গুহার ভিতরটা বড্ড স্যাঁতস্যাঁতে, ঠান্ডা আর গুমোট। পায়ের নিচে পাথরগুলো এবড়ো খেবড়ো। খুব সাবধানে পা ফেলতে হচ্ছে, নাহলে হোঁচট খাওয়ার সম্ভাবনা প্রবল। প্রফেসর নিচে নামার আগে মাথায় একটা লাইট লাগানো সেফটি হেলমেট পরিয়ে দিয়েছেন, ফলে আমি লম্বায় আরও 4 ইঞ্চি বেড়ে গেছি। হাতে একটা লাঠি নিয়ে এখন রীতিমতো কুঁজো হয়ে হাঁটতে হচ্ছে। সরু গুহাপথ এঁকে মেঁকে নেমেছে নিচে। দেয়ালগুলো ভিজে, মাথার উপর থেকে টপ টপ করে জল পড়ছে। সামনে আছে গাইড সুখিন্দর। পায়ের নিচে একটা আলগা ছোট পাথর গড়িয়ে যেতেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় সে চেঁচালো, ধীরে সে আইয়ে সাব, হড়বড় মত কিজিয়ে, পাথর বহুত স্লিপারি হ্যায়। আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি পরিস্থিতিটা। একবার পা ফসকে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত। কি কুক্ষণেই যে প্রফেসরের কথা শুনে এখানে এসে হাজির হয়েছি। বেড়াতে আসার ইচ্ছেটা 16 আনা ছিল আমার, তবে এরকম ভয়ঙ্কর গুহা যে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে সেটা স্বপ্নেও ভাবিনি আমি। কয়েকদিন আগে কলেজ স্ট্রিটে প্রফেসর গাঙ্গুলির সঙ্গে দেখা। বিদেশ যাওয়ার পর এই প্রথম। জিজ্ঞেস করলাম, ভালো আছেন স্যার? হ্যাঁ, কেমন আছিস? কি করছিস এখন? রিসার্চ করছি স্যার। কদিনের জন্য বাড়ি ফিরেছি। তিনি হাসি মুখে মাথা নাড়ালেন। বেশ বেশ। কাছে ডেকে নিয়ে বললেন, কদিন ধরেই পুরনো ছাত্রদের কথা মনে পড়ছে। আসলে একটা জরুরি দরকার ছিল। কদিনের জন্য তুই দেশে আছিস? মাসখানেক। তাহলে 1 সপ্তাহের জন্য আমার সঙ্গে যেতে পারবি? জানতে চাইলাম কোথায় স্যার? পরশু সকালের ফ্লাইটে তুই আমার সঙ্গে কাঠমান্ডু যাবি। হঠাৎ কাঠমান্ডু কেন স্যার? সব বলবো, আগে বাড়ি গিয়ে চটপট গোছগাছ করে নে। স্যারের নির্দেশ মানে বেদ বাক্য। আজকে আমি যা কিছু হয়েছি সবটাই তার জন্য, তাই না বলার ক্ষমতা আমার নেই। 2 দিন পর দমদম থেকে উড়ান দিল একদম সকালে। আকাশে ওঠার পর প্রফেসর নিজেই মুখ খুললেন। কাঠমান্ডু থেকে আমরা পোখরার বিমানে উঠব। পোখরায় একটা গাড়ি বলা আছে, তাতে করে আমরা যাব কুসমা। সেখানে জঙ্গল আর পাহাড়ের মধ্যে টেন্টে থাকা, দারুণ লোকেশন। পাশে একটা গুহা আছে, সেটাই দেখার। এখন সেই গুহায় বসে টর্চের আলোয় ডায়েরি লিখছি। এক পা করে অনেকটা নেমে এসেছি আমরা, মানে আমি আর সুখিন্দর। সূর্যের আলো এখানে ছিটে ফোটাও পৌঁছচ্ছে না। চারিদিকে কালো পাথরের দেয়াল আর ঘুরঘুরে অন্ধকার। শুধু কানে আসছে টপ টপ করে পাথরের উপর জল পড়ার শব্দ আর ক্ষীণ কিচকিচ আওয়াজ। কিসের আওয়াজ? আমি হাঁক দিয়ে বললাম, রাস্তা তো খতম হো গয়া সুখিন্দর জি, আব কাহা যায়েঙ্গে? লোকটা গলা তুলে জানালো, খতম নেই সাব, ও রাস্তা আবি শুরু হি নেই হুয়া। কথাটা শুনে একটু অবাক হলাম। সুখিন্দর নিচে গিয়ে একটা জায়গায় বড় পাথরের পাশে দাঁড়িয়ে পড়েছে। আমার মাথার উপরে অনেকটা ফাঁকা জায়গা। নিচে থেকে উপরের দিকে তাকালে চোখে পড়ছে সিলিংয়ে কালো কালো কী সব ঝুলছে। জিজ্ঞেস করলাম, ও ক্যা হ্যায় সুখিন্দর জি? চমদাগড়, বাদুড়। আমি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলাম। পাথরের দেয়াল থেকে কীভাবে বাদুড়গুলো ঝুলছে? কিচকিচ শব্দটা কি ওদের মুখ থেকেই আসছে? বাদুড় দেখলেই আমার বড্ড ঘেন্না করে ছোটোবেলা থেকে। মনে আছে যখন ছোট ছিলাম, সন্ধ্যার মুখে মাঝে মাঝে বাড়ির খোলা জানলা দিয়ে চামচিকে ঢুকে পড়তো। মা বলতো চামচিকের লাথি নাকি খুব খারাপ। আর কত দূর? সুখিন্দর জানলো, মালুম নেই সাব, ইতনা দূর
मैं कभी आया नहीं। প্রফেসর সাহেবকে আমি বলেছিলাম, পুরো রাস্তাটা আমিও জানি না। উনি তো আমাকে তোমার ভরসাতেই পাঠালেন। আসলে এক জাপানি সাহেব এসেছিলেন, সেও প্রায় 12 বছর আগে। আমি এখানে নিয়ে এসেছিলাম তাকে, কিন্তু গুহার ভিতরে এত দূর আসেনি, সাহেব ঢুকেছিলেন। তারপর তারপর আর কি, তাকে তো খুঁজেই পাওয়া যায়নি। সে কি, কেন? সুখিন্দার মাথা নেড়ে জানালো, জানি না। লোকটা গুহার ভিতরে ঢুকে যাওয়ার পরে 3-4 দিন আমি এখানে অপেক্ষা করেছিলাম। তারপর পুলিশের কাছে গিয়ে একটা ডায়েরি করি। ওরা ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু পুলিশও এই গুহার ভিতরে বেশি দূর এগোয়নি। নেপালে বিভিন্ন এক্সপিডিশনে এসে প্রতি বছর বহু বিদেশি নিখোঁজ হয়ে যায়। পুলিশ কিছুদিন অপেক্ষা করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়, এক্ষেত্রেও তাই করলো। প্রফেসর জানেন এসব কথা? নিশ্চয়ই জানেন, উনিও তো 3বার এলেন। জাপানি বিজ্ঞানীকে প্রফেসর ভালো করে চিনতেন। আমার মনে পড়ল, বিমানে বসে গাঙ্গুলি স্যার মিশিও কাকু নামে এক ভূবিজ্ঞানীর নাম নিয়েছিলেন। ইনিই কি তাহলে সেই জাপানি বিজ্ঞানী? কিন্তু বাদুড়ের গুহায় তিনি নেমেছিলেন কেন? প্রফেসর কিন্তু বলেছিলেন পৃথিবীর আদিম কিছু রহস্য লুকিয়ে আছে এই গুহার মধ্যে। প্রায় 15 বছর আগে মিশিও কাকু নামে এক বিজ্ঞানী এই গুহাটা আকস্মিকভাবে খুঁজে পেয়েছিলেন। কী রহস্য? জবাবে বিমানে বসে কফিতে চুমুক দিতে দিতে প্রফেসর বলেছিলেন, সেটাই তো তোকে খুঁজে বের করতে হবে। গুহাটা এঁকে মেঁকে অনেক দূর চলে গেছে মাটির নিচে। আমি বেশ কয়েকবার ভিতরে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কারণে ব্যর্থ হতে হয়েছে। আসলে বয়সটা তো আর তোদের মতো 30-এ কোটাতে নেই। হাঁটুতে আমার অনেক দিনের ব্যথা। যাই হোক, আমি চাইছিলাম তোর মতো একজন স্কলার ছেলে এই রহস্যের কিনারা করুক। একটু থেমে তিনি বললেন, তুই মার্টিন বেরিংয়ের নাম শুনেছিস? আমি দুপাশে মাথা নাড়তে প্রফেসর চোখ বড় বড় করে জানালেন, ইনি একজন ভূপর্যটক। 50 বছর আগে ওনার লেখা ভ্রমণ কাহিনী আছে। হিমালয় ছিল বেরিংয়ের সবথেকে পছন্দের ডেস্টিনেশন। তার লেখা হিমালয়ান ট্রেজার বইতে একজন বোবা মঙ্ক অর্থাৎ লামার কথা লিখে গেছেন। সেই লামা নাকি নেপালের এরকম এক দুর্গম গুহায় থাকতেন। তিনি লিখেছেন তার বয়স নাকি বাড়ে না। ইউরোপের বিজ্ঞানীরা অবশ্য ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিলেন। অনেকে ব্যঙ্গ করে এটাও বলেছিলেন যে বেরিং নাকি বারংবার হিমালয়ে আসতেন গাঁজার টানে। এদিকে জাপানি বিজ্ঞানী মিশিও কাকু নিরুদ্দেশ হওয়ার আগে ওনার এক বন্ধুকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতেও একজন গুহাবাসী মঙ্কের উল্লেখ আছে। সেই বর্ণনা হুবহু মিলে যাচ্ছে বেরিংয়ের লেখার সঙ্গে। এমনকি দুজনের লেখায় লামার বয়সও এক। এতে অবাক হওয়ার কী আছে স্যার? তিব্বতী কিংবা মঙ্গোলিয়ান সব মানুষকে তো প্রায় একই রকম দেখতে। প্রফেসর মাথা নেড়ে বললেন, সে কথা ঠিক, কিন্তু লুইস ফ্লেমিং নামে আরেক ব্রিটিশ পর্বতারোহী প্রায় 100 বছর আগে তাঁর ডায়েরিতে লিখে গেছেন এই ধরনের এক বোবা মঙ্কের কথা। হয়তো এগুলো নিছকই কোইন্সিডেন্স, তা হতে পারে, কিন্তু এই 3জন লোক 50 থেকে 60 বছর ছাড়া ছাড়া নেপালের একই জায়গাতে এসে ওই বোবা মঙ্কের দেখা পেয়েছিলেন, আর তারপরে এনারা নিরুদ্দেশ হয়ে গেছেন। কারোরই কিন্তু মৃতদেহ পাওয়া যায়নি। ঘটনাগুলো পরপর সাজালে খুবই অবাক হতে হয়। হয়তো আরও অনেক মানুষ ওই বোবা মঙ্কের দেখা পেয়েছিলেন, তারাও হয়তো নিরুদ্দেশ হয়ে গেছেন। শুধু পার্থক্য একটাই যে তারা কিছু লিখে যাননি, তাই আমরা তাদের বিষয়ে কিছু জানি না। পুলিশের রেকর্ড অনুযায়ী প্রতি বছর গড়ে 10-11 জন বিদেশি পর্যটক নেপালে এসে নিরুদ্দেশ হন। সঙ্গে স্থানীয় মানুষদের নিরুদ্দেশের সংখ্যা ধরলে হিসেবটা 10 গুণ বেশি। আমি চুপ করে রইলাম, তারপর প্রশ্ন করলাম, আপনি তো এর আগে বেশ কয়েকবার ওই গুহাতে ঢুকেছেন, সেই বোবা মঙ্কের দেখা পেয়েছেন? না, আমি তার দেখা পাইনি, তবে প্রচুর বাদুড়ের দেখা পেয়েছি ওই গুহাতে। আমি পাথরের খাঁজে পা দিয়ে নামতে নামতে জিজ্ঞাসা করলাম, সুখিন্দারজি, আপনি কোনো মাথা নেড়া বোবা লামা বা সন্ন্যাসী বা মঙ্কের কথা শুনেছেন? তার নাকি এখানে অনেক দিনের বাস। কথাটা শুনে সুখিন্দার থমকে গেল। ওর মুখের দিকে টর্চের আলো ফেলতে মনে হলো ও খুব ভয় পেয়েছে। কি হলো, দাঁড়িয়ে পড়লেন? সে থতমত খেয়ে বলল, একটা পুরনো কথা মনে পড়ে গেল। সেই জাপানি বিজ্ঞানীও বোবা লামার কথা জিজ্ঞেস করেছিলেন। हमने सुना है उस लामा যুগ যুগ ধরে এখানে আছেন, যদিও খুব কম লোকই তার দেখা পেয়েছে। এখানে কিছু দূরে পাহাড়ের মাথায় একটা ছোট গুম্ফা আছে, ওখানে লামারা হয়তো বলতে পারবে।
আচ্ছা ঠিক আছে, পরে গিয়ে একবার গুম্ফাটা দেখে আসবো। সুখিন্দর আবার ডাকছে, আইয়ে সাব। আমাকে আবার লেখা বন্ধ করতে হবে। এক অদ্ভুত জায়গায় এসে উপস্থিত হয়েছি। আমার সামনে একটা আশ্চর্য সবুজ পাথর। পাথর বললাম বটে, কিন্তু সাধারণ পাথরের সঙ্গে কোনো মিল নেই। ব্যাপারটা গুছিয়ে প্রথম থেকে লিখি। তখন সুখিন্দার ডাক শুনে হাঁটু মুড়ে বসে হামাগুড়ি দিয়ে ঢুকে গেলাম 3 ফুট বাই 2.5 ফুট একটা গর্তের মধ্যে। বাপরে, এখান দিয়ে মানুষের যাওয়া সম্ভব? পাথরের মধ্যে শুয়ে পড়ে এগোতে লাগলাম আমি। জামা প্যান্ট ভিজে যাচ্ছে, এখানেও পাথরের গায়ে জল। মিনিট 15 সরু পাথুরে গর্তের মধ্যে দিয়ে সাপের মতো ঘষে ঘষে যাওয়ার পর একটু মুক্তি পেলাম। গুহাটা আবার বড় হয়ে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া গেল। এখানে আর্দ্রতা আরও বেশি। খুব ঘাম হচ্ছে, মুখটা মুছে নিলাম। কানে আসছে একটা কুলকুল করে জলের শব্দ। আরও 20 মিটারের মতো নামার পর গুহাপথ ধাক্কা খেলো পাথরের দেয়ালে। জলের শব্দটা এবার খুব জোরে শোনা যাচ্ছে এখানে। পাথরের দেয়ালটা ঘুরে যেতে চোখে পড়ল ভূগর্ভস্থ জলের স্রোত ডান দিক থেকে বাঁয়ে নিচে নামছে ঝর্ণার মতো। টর্চের আলোয় দেখলাম এই ধারাটা পেরিয়ে যেতে পারলে আরেকটা গুহার মুখ পাওয়া যাবে। খুব সাবধানে দুজনে হাত ধরে ঝর্ণাটা পেরিয়ে গেলাম। পুরো ভিজে গেছি। আবার হামাগুড়ি দিয়ে এগোতে লাগলাম। আরও আধ ঘন্টা পর এই ফাঁকা ডিম্বাকৃতি বড় ঘরে পৌঁছলাম আমরা। ঘরটা যেন খোদাই করে কেউ বানিয়েছে। এখানেও ছাদ থেকে ঝুলছে অসংখ্য বাদুড়। মেঝের ঠিক মাঝখানে একটা বড় উজ্জ্বল সবুজ স্বচ্ছ পাথর রয়েছে। দূর থেকে পাথরটা স্বচ্ছ মনে হলেও কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারলাম ওটা দিয়ে এপার ওপার দেখা যাচ্ছে না। ভিতরটা গাঢ় শ্যাওলা রং। আরও চমকে উঠলাম পাথরটার গায়ে হাত দিয়ে। ওর উপরে ভাগটা কাদা মাটির মতো নরম আর প্রচণ্ড ঠান্ডা। সঙ্গে খুব মৃদু একটা চিনচিনে অনুভূতি, যেন হাজার সূঁচ ফুটছে হাতের তালুতে। হাত দিয়ে চাপ দিতে ঢুকে যাচ্ছে, যেন ঘন আঠালো অর্ধ তরল। সেটা থেকে হাত তুলে নিলে কোনো দাগ থাকছে না, হাতেও যে কিছু লেগে থাকছে তাও নয়। এর আগে এরকম প্রাকৃতিক জিনিস দেখিনি। আমি পকেট থেকে একটা ছুরি বের করে জিনিসটা কাটার চেষ্টা করলাম। না, পদার্থটা উপর থেকে নরম মনে হলেও আদপে তা নয়। একে ছুরি দিয়ে কাটা অসম্ভব। একটা বাদুড় উড়ে উড়ে এসে বসলো পাথরটার উপর। ডানা মেলে জাপটে ধরেছে পাথরটাকে। কিছুক্ষণ পরে সে উড়ে গেল। পাথরটার উপর এসে বসলো আরেকটা বাদুড়। মনে হচ্ছে ওরা পাথরটা থেকে কিছু শুষে নিচ্ছে। আচমকা একটা ঘটনা ঘটলো। একটা বড় বাদুড় কোথা থেকে উড়ে এসে সুখিন্দারের সবুজ জ্যাকেটের উপর বসতেই সে ভয় পেয়ে চিৎকার করে উঠেছে। আমি হাতের লাঠিটা দিয়ে সেটাকে খোঁচা দিয়ে ফেলে দিলাম মাটিতে। সঙ্গে সঙ্গে সুখিন্দার জুতো দিয়ে সেটাকে থেঁতলে দিল। ব্যাপারটা এমন দ্রুত হলো যে আমিও ঘাবড়ে গেছি। তারপরেই একটা রি 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 শব্দ তৈরি হতে শুরু করলো চারপাশ থেকে। শব্দটা ক্রমশ বাড়ছে, মস্তিষ্ককে যেন অবশ করে দিচ্ছে। আমার হাত আর লিখতে পারছে না। জীবনে এরকম অভিজ্ঞতা যেন কারো না হয়। ধীরে ধীরে চারপাশটা কেমন ঘোলাটে হয়ে আসছে আমার। গুম্ফার সোনালি চূড়াটা কাঁপছে, মাথা কাজ করছে না। অনেক চেষ্টা করেও পুরনো কথা মনে করতে পারছি না আমি। কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এটা 1962 সাল, এখন ইন্দো চায়না যুদ্ধ চলছে। সুখিন্দারের অবস্থা আরও খারাপ। সে শুধু ভ্যাল ভ্যাল করে চেয়ে আছে আকাশের দিকে, কথা বলতে পারছে না। ভাবলাম আমার স্মৃতি যতক্ষণ কাজ করছে ঘটনাগুলো ডায়েরিতে লিখে নিই। সেই গুহাতে রি রি শব্দটা তখন অসহ্য হয়ে উঠেছে। কিছু দূরে পাথরের খাঁজ থেকে বাইরে এলেন মাথা ন্যাড়া গৌরবর্ণ এক উলঙ্গ মানুষ। তার সারা শরীর থেকে যেন জ্যোতি ছিটকে বেরোচ্ছে। তিনি কঠিন চোখে তাকিয়ে আছেন আমাদের দিকে। কোনো শব্দ না করে আঙুল তুলে আমাদের বেরিয়ে যেতে বললেন। মনে হলো আমাদের হাত পাগুলো যেন অবশ হয়ে যাচ্ছে। সুখিন্দার বমি করতে শুরু করেছে। আমারও পেটের মধ্যে গুলিয়ে উঠছে, কিন্তু সামনে এগোতে পারছি না। অদ্ভুত ব্যাপার, পা শুধু পিছনের দিকে যাচ্ছে। পিছু হাঁটতে হাঁটতে গুহার মুখ দিয়ে বাইরের দিকে চলেছি। সেই রি রি শব্দটা কানে তালা লাগিয়ে দিয়েছে। বাইরে বেরোতে দেখি ঘুটঘুটে অন্ধকার। আকাশ জুড়ে মিটমিট করছে নক্ষত্রেরা। তারাগুলো কাছে চলে এসেছে। কিন্তু আমরা তো সকাল 10টায় গুহার মধ্যে নেমেছিলাম। মন বলছে মোট 6-7 ঘন্টা হয়েছে। তাই যদি হবে তাহলে মাথার উপরে তারা কিভাবে এলো? ঘড়িতে সময় দেখতে গিয়ে খেয়াল হলো সেটা কখন বন্ধ হয়ে গেছে। কিন্তু দুজনের ঘড়ি বা একসঙ্গে খারাপ হলো কিভাবে? উত্তর নেই। পাহাড়ের ঢালে যেখানে আমরা তাঁবু ফেলেছিলাম সেখানটা পুরো ফাঁকা। তাঁবু, লোকজন, প্রফেসর গাঙ্গুলি, গাড়ি কিছুই নেই।
কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। স্যার তো এখানে অপেক্ষা করছিলেন আমাদের জন্য। ফিরতে যদি কয়েক ঘন্টা দেরি হয় তাহলে কি তিনি চলে যাবেন আমাদের ছেড়ে? অবশেষে হাঁটতে শুরু করলাম সরু পাহাড়ি রাস্তা ধরে। ঝিঁঝির শব্দ আর মাঝে মাঝে রাতচরা পাখিদের ডাক। সামনের পাহাড়টা অর্ধেক ঘুরে যেতে চোখে পড়লো উল্টো দিকে পাহাড়ের মাথায় টিম টিম করে একটা আলো জ্বলছে। ওটাই সেই গুম্ফা। পথটা কম নয়, মনে হয় সারা রাত লেগে যাবে এই পাহাড়ের মাথায় উঠতে। সরু রাস্তা পাহাড়ের গা বেয়ে উঠেছে এঁকে মেঁকে। আমরা যখন সেই ছোট্ট গুম্ফায় পৌঁছলাম আকাশ ফর্সা হতে শুরু করেছে। ভোরের প্রথম আলো এসে পড়লো গুম্ফার সোনালি চূড়োয়। এখন পাথরের দালানে বসে ডায়েরি লিখছি। কোনো মানুষের দেখা পেলাম না। কোথা থেকে একটা খবরের কাগজ উড়ে এসে পড়লো আমার মুখের উপরে। দেখলাম তাতে বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা আছে, ইন্দো চায়না যুদ্ধের জন্য দলাই লামা ভারতে পালিয়ে গেছেন। তারিখ 10ই অক্টোবর 1962, কাঠমান্ডু। তাহলে কি আমরা গুহায় প্রবেশ করে অতীতে ফিরে গেছিলাম? সেই জন্য কি এর আগে যারা ওই গুহায় ঢুকেছিল তাদেরকেও আর খুঁজে পাওয়া যায়নি? আমার মাথা ঝিমঝিম করছে। সে রাতে ভালো করে ঘুম হলো না বুলটাইয়ের। বারবার ঘুম ভাঙছিল ঘন ঘন জোরালো বজ্রপাতের আওয়াজে। দুঃস্বপ্নের মধ্যে ভেসে উঠছিল সেই বাদুড় গুহা, সবুজ পাথর আর উলঙ্গ সন্ন্যাসী। ক্লাসে ফিজিক্সের টিচার কদিন আগে বলছিলেন টাইম ট্রাভেলের কথা। বাস্তবে সেটা নাকি সম্ভব নয়। পরের দিন রবিবার সকালে নিচের তলায় বৈঠকখানায় সবাই চিন্তিত গলায় ঋষি দাদাকে নিয়ে আলোচনা করছে। বাবা গম্ভীর গলায় মোবাইলে কার সঙ্গে কথা বলছেন। ঋষির মতো ছেলে হয় না, যেমন পড়াশোনায় ভালো তেমন খেলাধুলোয়। কদিন আগে বিদেশ থেকে ফিরেছে, বলল প্রফেসরের সঙ্গে নেপাল যাচ্ছে ট্রেকিংয়ে। 2 দিন হলো খোঁজ নেই। বুলটাইয়ের কানে কথাটা ধাক্কা লাগলো। ঋষি দাদা নেপালে গেছে কেন? পাশ থেকে জেঠিমা উত্তর দিল, ওর কলেজের প্রফেসর নিয়ে গেছেন ওকে, সেখানে নাকি পাহাড়ে ক্যাম্প করে থাকবে। ফোনে কথা হয়েছে 4 দিন আগে, তারপর থেকে যোগাযোগ নেই। মাথাটা ঘুরে উঠল বুলটাইয়ের। হঠাৎ সে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, 3 তলার চিলেকোঠায় যে পাগলা দাদু থাকতেন তিনি আমাদের কে ছিলেন? বাবা একটু ভেবে উত্তর দিল, কে ছিলেন তা জানি না, শুনেছি আমার দাদু মানে তোর প্রপিতামহ তাকে উত্তর ভারতের কোথাও থেকে নিয়ে এসেছিলেন। ছাদে গেলে দেখতাম পাগলা দাদু সবসময় আকাশের দিকে চেয়ে থাকতেন, কথা বলতে পারতেন না, নিজের জিনিসপত্রে হাত দিতেন না কাউকে। এক ঝড় বৃষ্টির রাতে বাজ পড়ে মারা গেছিলেন। রানী দিদি দৌড়ে এসে জানালো, কাল রাতেও 3 তলার চিলে ঘরে বাজ পড়েছে, সব পুড়ে ছাই। শুনেই বুলটাই হুড়মুড়ি ছুটল উপরে। বইপত্র অনেক পুড়ে গেছে, সঙ্গে সেই ডায়েরিটাও। হাতের লেখাটা সেই জন্যই কি চেনা চেনা লাগছিল বুলটাইয়ের? তাহলে কি ঋষি দাদাই পোখরার গুহায় গিয়ে টাইম ট্রাভেল করে 60 বছর পিছিয়ে গেছে, তারপর প্রপিতামের হাত ধরে ফিরে এসেছিল এই বাড়িতেই? আশ্চর্যের বিষয়, পাগলা দাদুর ডায়েরিটা এত বছরে কেউ একবারও পড়ে দেখলো না। এই কথাগুলো এখন বাড়ির লোকেদের বললে তারা ওকেই পাগল ভাববে, কারণ আসল প্রমাণটাই তো পুড়ে ছাই। পোড়া বইপত্রের মধ্যে পড়ে আছে কয়েকটা মৃত বাদুড়। কিন্তু ঋষি দাদার কথা ভেবে খুব কান্না পাচ্ছিল ওর। বুলটাইকে ও খুব ভালোবাসত। সপ্তাহখানেক বাড়ির সবার মন খারাপ, ঋষি দাদার খবর নেই। বুলটাইও আসল কথা বলতে পারছে না। একদিন বিকালে স্কুল থেকে ফিরে বুলটাই ভূত দেখার মতো চমকে উঠল। ঋষি দাদা বৈঠকখানায় বসে আছে। ওকে দেখে একগাল হেসে জড়িয়ে ধরল। বুলটাই হতভম্ব। তাহলে পাগলা দাদু কে ছিলেন? আর সেই ডায়েরির লেখাটা কি শুধুই কাকতালীয় গল্প? চেয়ার ছেড়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন ডক্টর ওয়ালিয়া। তার মুখের রং ফ্যাকাশে হয়ে উঠল। কপালের কাটা দাগটা সনোমিটারের তারের মতো কাঁপতে লাগলো তীর করে। উত্তেজনার চাঞ্চল্যে আঙুলের ফাঁক থেকে খসে পড়ল জ্বলন্ত পাইপটা। মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বুঝলাম এসবের একটিই মাত্র কারণ, তা হলো চিরন্তনের চোখ। প্রথম রাত, দুরন্ত ঝড় জলের দুর্যোগময় রাত। এক নাগাড়ে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুতের চোখ ধাঁধানো নীল আলো। সার্সির কাছে সিগারেট হাতে দাঁড়িয়ে চেয়ে আছি বাইরের কাক ভেজা রাতের দিকে। এ বৃষ্টি কি আর থামবে না? সেই সন্ধে 6টা থেকে শুরু হয়েছে, আর এখন বাজে রাত 10টা। ঘরের আলো সার্সির কাঁচ ভেদ করে বাইরের ভেজা ঘাসের ওপর গিয়ে পড়েছে। সার্সির গায়ে আছড়ে পড়ছে বৃষ্টির অশান্ত উন্মত্ত জলের ফোঁটা। ল্যাবরেটরিতে আমি এবং চিরন্তন সান্যাল ছাড়া আর কেউ নেই। আমরা দুজনেই ডক্টর কেশওয়ানির আন্ডারে কাজ করছি।
ডক্টর কেশওয়ানির রিসার্চ ল্যাব এই শহরতলির একেবারে শেষ প্রান্তে। সম্ভবত নির্জনতা এবং নিস্তব্ধতাই এ ধরনের রিসার্চ ল্যাবের পক্ষে একান্ত কাম্য। 3টে মাত্র ঘর নিয়ে এই ল্যাবরেটরি। একটা ঘর আমাদের পরীক্ষা নিরীক্ষার জন্য, যন্ত্রপাতিতে ভর্তি। দ্বিতীয়টা আমাদের পড়াশোনার জন্য, বইপত্তরে ঠাসা। আর তৃতীয় ঘরটা সোফা সেট দিয়ে সাজানো গোছানো, একধারে 2টো খাটও পাতা আছে আমাদের জন্য। এখানে কাজ করছি প্রায় বছরখানেক হয়ে গেল। এই জনমানবহীন নির্জন অঞ্চলে বেশ সুষ্ঠুভাবেই কাজ এগিয়ে চলেছে, কিন্তু নিঃসঙ্গতা আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ডক্টর কেশওয়ানি মাঝে মাঝে আসেন বটে, তবে বেশিক্ষণ থাকেন না। কিছু কিছু ইনস্ট্রাকশন দিয়েই চলে যান, কারণ বর্তমানে তিনি একটা বই লেখা নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। অতএব সব কাজকর্মে আমাদের দুজনকে দেখতে হয়। জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট এবং প্যাস্টেনব্যাক এফেক্ট নিয়ে আমরা রিসার্চ করছি। খুব শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে কোনো ভাইব্রেটিং ফোটনের জন্য কী ধরনের স্পেকট্রাম পাওয়া যাবে তাই নিয়ে বিভিন্ন পরীক্ষা করে চলেছি। যখন যা মনে আসে সেটাই পরীক্ষা করে দেখি। আমি এখন বিশ্রাম নিলেও চিরন্তন একাই কাজ করে চলেছে, কারণ বৃষ্টির অবিরত ঝমঝম শব্দ ছাপিয়ে পাশের ল্যাবরেটরি থেকে কানে আসছে কনভার্টারের শব্দ। হঠাৎ এক প্রচণ্ড চোখ ধাঁধানো আলোয় চমকে উঠলাম। সারা আকাশটা কেউ যেন মুহূর্তের জন্য অ্যাসিটিলিন টর্চ দিয়ে জ্বালিয়ে দিল। সে এক কল্পনাতীত বিদ্যুৎ ঝলক। তাড়াতাড়ি হাত দিয়ে চোখ ঢাকলাম। সিগারেটের টুকরোটা মেঝেতে ছিটকে পড়ল। একটু পরেই এক কান ফাটানো অমানসিক গর্জন। আকাশটা বুঝি ভেঙে পড়ল মাথার ওপর। হঠাৎই আবার সব চুপ। বৃষ্টির ঝমঝম শব্দ, ব্যাঙের ডাক, ঝিল্লির কান্না সবই আবার আগেকার নিটোল ছন্দে শোনা যেতে লাগলো। কিন্তু পাশের ঘর থেকে একটা ঝনঝন শব্দ শুনেই চমকে উঠলাম। কি হলো? দৌড়ে ল্যাবে গিয়ে উপস্থিত হলাম। দরজার চৌকাঠে পা রাখতেই ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। ল্যাবের বিশাল ইলেকট্রোম্যাগনেটের 2 পোলের মাঝখানে চিরন্তন দাঁড়িয়ে, 2 হাত সামনে বাড়িয়ে ও অন্ধের মতো কি যেন খুঁজছে। ওর পায়ের কাছে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে অ্যাবসলিউট ইলেকট্রোমিটারটা। ছুটে গিয়ে ওর কাঁধ চেপে ধরলাম, সজোরে ঝাঁকানি দিলাম। চিরো, কি হয়েছে? কি হয়েছে তোর? ও ভীষণভাবে চমকে উঠল। ওর হাত পাগুলো থরথর করে কেঁপে উঠল। অতীন, অতীন, ঘরের আলোটা জ্বালতো। চিরন্তনের কি মাথা খারাপ হয়ে গেল? কি কি বলছিস তুই? ঘরের 100 ওয়াটের আলো তো দিব্যি জ্বলছে, ওই তো দেখ। তুই ভুল বলছিস অতীন। হোঁচট খেয়ে আমাকে আঁকড়ে ধরে ও বলল। ঘরের আলোটা হঠাৎ যেন নিভে গেল। দে, জেলে দে। আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল। ওর হাত ছেড়ে দিয়ে বললাম, যা, তুই নিজেই তাহলে জেলে নে। চিরন্তন কয়েক পা এগিয়ে গেল। সোজা গিয়ে ধাক্কা খেলো একটা স্পেকট্রোমিটারে। হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। দৌড়ে গিয়ে ওকে টেনে তুললাম। এ কি, তোর কি হলো চিরো? বিস্ময়ে অবাক হয়ে চোখের দিকে চেয়ে রইলাম। চিরো আমাকে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। 2 চোখে শূন্য দৃষ্টি মেলে বলল, অতীন, অতীন, আমি বোধহয় অন্ধ হয়ে গেছি। আমি কি ভুল শুনছি? চিরো অন্ধ হয়ে গেছে? এও কি সম্ভব? ওকে ধরে আস্তে আস্তে পাশের ঘরে নিয়ে এলাম। বৃষ্টির আর বিরাম নেই, তখনও একইভাবে ঝরে চলেছে। সোফায় চিরোকে বসিয়ে ওর পাশে বসলাম। ঘরের উজ্জ্বল আলোয় ভালো করে ওর চোখ দুটো আবার লক্ষ্য করলাম, কিন্তু কই, কোনো পরিবর্তন তো চোখে পড়ছে না। একটা সিগারেট দে তো। থরথর করে চিরোর ঠোঁট কেঁপে উঠল। কেন জানি না ও ভীষণ ভয় পেয়েছে। একটা সিগারেট ওর ঠোঁটে ধরিয়ে লাইটার দিয়ে জ্বেলে দিলাম। তাতে 2টো টান দিয়ে ও দীর্ঘশ্বাস ছাড়ল। অতীন, স্যারকে খবর দে, আমি অন্ধ হয়ে গেছি। স্যার মানে ডক্টর কেশওয়ানি। এত রাতে তাকে বিরক্ত করা ঠিক হবে না ভেবে বললাম, কাল সকালে খবর দেওয়া যাবে। কিন্তু তোর কি হয়েছে বলতো? কি করে এই অবস্থা হলো? ঠিক বুঝলাম না। চিরো আস্তে আস্তে জবাব দিল, ওই বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গেই কিভাবে যেন। ল্যাবে কি করছিলি তুই? উদ্গ্রীব স্বরে প্রশ্ন করলাম। ইলেকট্রোম্যাগনেটের নাম্বার অফ টার্নস আরও বাড়িয়ে একবার পরীক্ষা করব ভাবছিলাম। হঠাৎ ওই প্রচণ্ড বিদ্যুতের চোখ ধাঁধানো আলোয় কেমন যেন হয়ে গেলাম। পর মুহূর্তেই চোখের সামনে নেমে এলো এক কালো পর্দা। ভাবলাম
ঘরের আলো বোধহয় ফিউজ হয়ে গেছে। তারপর চিরন্তন থামল। বিকৃত মুখে সিগারেটটা আমার দিকে এগিয়ে দিল। এটা ফেলে দে অতীন, একদম ভালো লাগছে না। সিগারেটটা টেবিলের ওপর অ্যাশট্রেতে গুঁজে দিলাম। বাইরের বৃষ্টির বেগ কিছুটা কমে এসেছে, কিন্তু চিন্তার ঝাপটা মনকে অশান্ত করে তুলল। কি এমন ঘটেছে যাতে চিরন্তন অন্ধ হয়ে গেছে? বিদ্যুতের চোখ ধাঁধানো আলোয় ওর চোখের মেকানিজম নষ্ট হয়ে যায়নি তো? না, কাল সকালেই ডক্টর কেশওয়ানিকে খবর দিতে হবে। চিরন্তনের মতো একজন মেধাবী ছেলের এই দুরবস্থা হয়েছে, একথা ভাবতেও খারাপ লাগছে। রাত 12টার সময় খাওয়া দাওয়া সেরে আমি আর চিরন্তন শুয়ে পড়লাম। অন্ধকারে শুয়ে চেয়ে রইলাম কাঁচের জানলার দিকে। মাঝে মাঝে বিদ্যুতের আলো এখনও চোখে পড়ছে। পাশ ফিরে দেখি চিরন্তনের চোখেও ঘুম নেই। শূন্য দৃষ্টি মেলে ও ঘরের সিলিংয়ের দিকে চেয়ে আছে। চির, তুই কি কিছুই দেখতে পাচ্ছিস না? না রে অতীন, আমার আইবল দুটোকে কেউ যেন কালো কালিতে ডুবিয়ে দিয়েছে। অন্ধকার, শুধু অন্ধকার। কোনো উত্তর দিলাম না। উত্তর দেবার মতো কীই বা বলবো। ডক্টর কেশওয়ানির সিদ্ধান্ত। পরদিন সকালে প্রথম সুযোগে ডক্টর কেশওয়ানিকে ফোন করলাম। ফোন বাজতেই ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো। গলার স্বরে প্রচণ্ড বিরক্তি। স্যার, আমি অতীন পানিকর। আপনাকে আজ এখানে একবার আসতেই হবে। একটা ভীষণ ব্যাপার ঘটে গেছে। হোয়াট হ্যাপেন্ড পানিকর? কোনো নতুন এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে বুঝি? না স্যার, সান্যাল অন্ধ হয়ে গেছে। উপরান্তে ঠিক 2 মিনিট নীরবতা। তারপর অত্যন্ত ভগ্ন হতাশ স্বরে ডক্টর কেশওয়ানির গলা ভেসে এলো, ওকে অতীন, আই অ্যাম কামিং। কিন্তু অন্ধ? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? স্যারকে সব কথা খুলে জানালাম। তিনি নিঃশব্দে শুনে যেতে লাগলেন, কোনো বাধা দিলেন না। কথা শেষ হলে সংক্ষিপ্তভাবে সি ইউ বলে রিসিভার নামিয়ে রাখলেন। বুঝলাম আমার মতো তিনিও চিন্তিত হয়ে পড়েছেন। ফোন নামিয়ে রেখে শোবার ঘরে ফিরে দেখি চিরন্তন বিছানার ওপর পা ছড়িয়ে বসে আছে। আমার পায়ের শব্দ পেয়ে যেন চমকে উঠল। কে, অতীন এসেছিস? হ্যাঁ, কেমন আছিস এখন? সে কথার কোনো জবাব না দিয়ে ও প্রশ্ন করল, স্যার কি বললেন রে, আসবেন? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন। ও যেন আশ্বস্ত হলো। তারপর হঠাৎ জিজ্ঞাসা করলো, এখন কটা বাজে অতীন? 8টা। তাহলে তো রোদ উঠেছে, তাই কিছুটা যেন আলো ঠেকছে। হৃৎপিণ্ড যেন হোঁচট খেল। চিরন্তন বলে কি, আলো আলো ঠেকছে? তাহলে তো ও দেখতে পাচ্ছে। ভীষণ অবাক হয়ে ওর কাঁধে হাত রাখলাম। সঙ্গে সঙ্গে ও চমকে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, অতীন, স্যার কি পারবেন আমার চোখ ঠিক করে দিতে? নিশ্চয়ই পারবেন। আমার কথা শেষ না হতেই এক বিকট চিৎকার করে ও আমাকে জাপটে ধরল। শূন্য দৃষ্টিতে ভরা চোখ জোড়া যেন ঠেলে বেরিয়ে আসবে। কি রে, কি হলো? কিন্তু ও সেই একইভাবে আমাকে ধরে রইল। অনেকক্ষণ পরে ফিস ফিস করে প্রশ্ন করল, অতীন, তুই আমায় কোথায় নিয়ে এলি? এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম। তোর পাগলামির একটা সীমা থাকা দরকার চির। যে ঘরে তুই আর আমি একটা গোটা বছর কাটিয়ে দিলাম, সেই ঘরকে তুই চিনতে পারছিস না? অসম্ভব অতীন, অসম্ভব। উত্তেজনায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো চিরন্তন। ওর চোখ জোড়া জানলার দিকে স্থির। হঠাৎ একটা সম্ভাবনার কথা আমার মাথায় এলো। ও কি তাহলে অন্য কিছু দেখতে পাচ্ছে? এই ঘর, জানালা, সোফা, এ সব কিছুই কি ওর নজরে পড়ছে না? এদিকে ও তখন জানলা লক্ষ্য করে পায়ে পায়ে এগোতে শুরু করেছে। কিছুটা এগোতেই সেটির গায়ে ধাক্কা খেয়ে চিরন্তন মেঝেতে উল্টে পড়ল। ছুটে গিয়ে ওকে তুলে ধরলাম। তুই কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছি। ওর চোখে ফিরে এলো সেই শূন্য দৃষ্টি। একটা বিশাল পাহাড়ের শেষ প্রান্ত, চারিদিকে শুধু বালি আর বালি। কোথাও কোনো একজন চোখে পড়ছে না। সামনে দিগন্ত প্রসারী নীল সমুদ্র, তার ঢেউ এসে আছড়ে পড়েছে বালির ওপর। দুটো অ্যালবাট্রস আকাশে উঠছে, মাঝে মাঝে সমুদ্রের জলের কাছে নেমে আসছে, আবার উড়ে যাচ্ছে। সূর্যের আলোয় সমুদ্রের সাদা ফেনা তরল হীরের মতো জ্বলজ্বল করছে। পাহাড়ের ছায়া এসে পড়েছে বালির ওপর,
তার কোলে কিছু ক্যাকটাস দাঁড়িয়ে রয়েছে। চিরন্তন এমনভাবে বলে চলল যেন স্বপ্ন দেখে তার নিখুঁত বিবরণ দিচ্ছে। উত্তেজনায় ওর মুখের মাংসপেশি কঠিন হয়ে উঠেছে। হঠাৎ ও প্রশ্ন করল, অতীন, সত্যি করে বলতো, আমার চোখের সামনে ঠিক কি কি রয়েছে? থতমত খেয়ে গেলেও জবাব দিলাম, জানলার পর্দা, সার্সি, বাইরের মাঠে দাঁড়িয়ে থাকা দু একটা গাছ। আশ্চর্য আশ্চর্য, অস্ফুটেও বলে উঠল। ঠিক এমন সময় ভেজানো দরজা সশব্দে খুলে গেল। চমকে ঘাড় ফেরাতেই বেঁটে খাটো, টাক মাথা, চোখে প্যাঁচনে চশমা এবং স্যুট পরিহিত ডক্টর কেশওয়ানির সঙ্গে চোখাচোখি হলো। এক মুহূর্ত তিনি থমকে দাঁড়ালেন, কিন্তু পর মুহূর্তেই দ্রুত পায়ে এগিয়ে এলেন আমার দিকে। নাও পানিকর, আউট উইথ ইট। কি হয়েছে সান্যালের? স্যারের গলা পেয়ে চিরন্তন চমকে উঠল। হাতড়ে হাতড়ে আমাদের দিকে এগিয়ে এলো। স্যার স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ডক্টর কেশওয়ানি ওকে আশ্বাস দিয়ে শান্ত করলেন। পরে আমার কানে কানে বললেন, বুঝলে পানিকার, ইট ইজ নাথিং বাট আ ট্রানজিটরি মেন্টাল অ্যাবারেশন, ক্ষণস্থায়ী মানসিক বুদ্ধিভ্রংশ। ও তখন নিজের মনেই বিড়বিড় করছে, এ কি তাহলে স্বপ্ন? শুধুই স্বপ্ন? স্যার ওকে ল্যাবে নিয়ে গিয়ে প্রায় ঘন্টা তিনেক ধরে পরীক্ষা করলেন। শেষে যাবার সময় আমাকে বলে গেলেন, আই অ্যাম বিয়ন্ড এনি ডাউট পানিকার, এটা ক্ষণস্থায়ী মেন্টাল অ্যাবারেশন ছাড়া আর কিছু নয়। এই হলো আমার সিদ্ধান্ত, এবং নির্ভুল সিদ্ধান্ত। ডক্টর কেশওয়ানি চলে যাবার পর হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। অবশেষে চিরন্তনকে নিয়ে শোবার ঘরে ফিরে এলাম। ওকে স্যারের সিদ্ধান্তের কথা জানাতে বিবেকে বাঁধল। কেন জানি না, বারবারই মনে হচ্ছিল ওর বুদ্ধিভ্রংশ হয়নি, ও সত্যিই কোনো সমুদ্র তীরের বাস্তব চিত্র প্রত্যক্ষ করেছে। একরাশ চিন্তার জট ছাড়াবার চেষ্টায় রিডিং রুম থেকে কে স্মিথের এফেক্ট অফ ম্যাগনেটিক ফিল্ডস অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডস অন রেটিনা অ্যান্ড কর্নিয়া বইটা বের করে পাতা উল্টাতে শুরু করলাম। চিরন্তনের চোখ আমাকে ভীষণ সমস্যায় ফেলেছে। রহস্যময় জাহাজ। ল্যাবের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে সারাদিন শুধু বইটার পাতা উল্টে গেছি, কিন্তু কোনো সমাধানে পৌঁছতে পারিনি। চিরন্তন একইভাবে একটা সোফায় বসে আছে। মাঝে মাঝে আমাকে কিছু একটা বলতে গিয়েও থেমে যাচ্ছে। সারাদিনের অদ্ভুত চিন্তায় কখন যে বিকেল পার হয়ে সন্ধে নেমে এসেছে টেরই পাইনি। একসময় চিরোর দিকে চোখ পড়তেই দেখি ও উল্টো দিকের দেয়ালের পানে হাঁ করে চেয়ে আছে, যেন খুঁটিয়ে খুঁটিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছে। বেশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করার পর মনে হলো ও একাগ্র মনোযোগ সহকারে সম্ভবত সেই সমুদ্র তীরকেই লক্ষ্য করছে। এ কথা মনে হতেই ওকে এক ধাক্কা মারলাম। ও তড়িৎস্পৃষ্টের মতো চমকে উঠল। কে কে? ভয় ওর মুখ সাদা হয়ে গেল, যেন কোনো অসৎ কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে। আমি আমি অতীন। ওহ তুই, আমি ভেবেছিলাম। হঠাৎই মাঝপথে ও থেমে গেল, দাঁত দিয়ে আঙুলের নখ খুঁটতে লাগলো। কি ভেবেছিস? তোর সেই সমুদ্র তীরে কোনো লোকের দেখা পেয়েছিস নাকি? হ্যাঁ, আত্মগতভাবে জবাব দিল ও। সেই সমুদ্রে নোঙর ফেলেছে একটা ছোট জাহাজ, তার গায়ে সাদা অক্ষরে লেখা এস এস লাকি, পরিষ্কার দেখতে পাচ্ছি। জাহাজে লোকজনের কোনো চিহ্নমাত্র নেই, শুধু একজন কালো স্যুট পরা লোক জাহাজের ডেকের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। না, দাঁড়িয়ে নয়, সে একটা ছোট যন্ত্র নিয়ে কি যেন করছে। আরে, লোকটার কপালে একটা কাটা দাগও দেখতে পাচ্ছি। যন্ত্রটা ডেকে নামিয়ে রেখে সে একটা পাইপ ধরালো। এই তো ও ফিরে যাচ্ছে জাহাজের ইঞ্জিন রুমের দিকে। স্তব্ধ বিস্ময়ে চিরন্তনের কথা শুনতে লাগলাম। আমার সঙ্গে ইয়ার্কি করে মজা মারছে না তো? কিন্তু না, ওর পক্ষে এতটা বানিয়ে বলা অসম্ভব। হঠাৎ ও উত্তেজিত হয়ে আমার হাত খামচে ধরল। অতীন, অতীন। কি কি হয়েছে? লোকটা ইঞ্জিন রুম ছেড়ে আবার বেরিয়ে আসছে। ওর হাতে একটা একটা বড় রিসিভিং সেট, আর সঙ্গে রয়েছে আর একজন লোক। তার কাঁধে চামড়ার স্ট্র্যাপে ঝুলছে একটা অটোমেটিক লাগার। হঠাৎ জায়গাটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমার চোখের দৃষ্টিও হঠাৎ যেন ঝাপসা হয়ে আসছে। জাহাজটা ধীরে ধীরে আবার মিলিয়ে যাচ্ছে। চিরন্তন থামল।
চুপচাপ বিমর্ষভাবে বসে রইল। ওর বলে যাওয়া কথাগুলো মনের মাঝে ভাসতে লাগলো। কারা এই রহস্যময় লোক? কোথা থেকে এলো এই রহস্যময় জাহাজ? ডক্টর ওয়ালিয়ার আবির্ভাব। উপরোক্ত ঘটনার প্রায় 8 মাস পরের কথা। ডক্টর কেশওয়ানির বইয়ের কাজ শেষ হয়ে যাওয়ায় তিনি এখন চিরন্তনকে নিয়ে মেতে উঠেছেন। তার দু একজন সহকর্মীও এ ব্যাপারে উৎসুক হয়ে তাকে সাহায্য করছেন। এই বৃহৎ পরীক্ষার ব্যাপারে আমার ভূমিকা অত্যন্ত সামান্য। তা হলো চিরন্তন কখন, কোন সময় ওই অদ্ভুত সমুদ্রের দৃশ্য দেখেছে এবং কী দেখেছে তার নিখুঁত বিবরণ দেওয়া। এতে নাকি তাদের পরীক্ষা নিরীক্ষার সুবিধা হবে। এই 8 মাসে চিরন্তন ওই বিশেষ সমুদ্র এবং সেই জাহাজের খুঁটিনাটি সমস্ত ব্যাপার আমাকে প্রায় রিলে করে গেছে। কোনো প্রত্যক্ষদর্শী ছাড়া ওরকম নিখুঁত বিবরণ যে কারো পক্ষে দেওয়া সম্ভব তা আমি বিশ্বাস করি না। দিন যায় কিন্তু চিরন্তনের অবস্থার উন্নতি আর হয় না। অবশেষে একদিন ঘুম ভেঙে দেখি ও আমার পাশে চোখ খুলে শুয়ে আছে, আর ওর ডান হাতের বুড়ো আঙুলটা নিজের চোখের সামনে ধরে আছে। ঘাড় কাত করে অবাক হয়ে ওকে দেখতে লাগলাম। শেষে আর থাকতে না পেরে বললাম, কী রে, কী দেখছিস? চিরন্তন চমকে উঠল, কিন্তু পর মুহূর্তেই ওর মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। অতীন, অতীন, আমি দেখতে পাচ্ছি, আমার বুড়ো আঙুলটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাই নাকি? এক ঝটকায় বিছানা থেকে নেমে স্মিথের বইটা তুলে নিলাম। চিরন্তনের নাকের সামনে উঁচিয়ে ধরলাম বইটা। পর দেখি কি লেখা আছে এতে। চিরন্তন হাসলো, বুঝলো আমি ওকে অবিশ্বাস করছি। ও চোখ ফিরিয়ে আমার দিকে তাকালো। বিশ্বাস কর অতীন, আমি দেখতে পাচ্ছি, সত্যিই দেখতে পাচ্ছি। কিন্তু এই 8.5 মাস মানসিক যন্ত্রণার পর প্রমাণ না পেয়ে ওর কথা আমি বিশ্বাস করতে রাজি নই। চিরন্তন বোধহয় বুঝলো আমার এই নীরবতার কারণ, তাই ও আস্তে আস্তে কষ্ট করে স্মিথের বইটার নাম ধাম সব একে একে বলে গেল। ভীষণ অবাক হয়ে আনন্দে ওকে জড়িয়ে ধরলাম। ছুটে গেলাম টেলিফোনের কাছে, স্যারকে ফোন করলাম। হ্যালো, কে স্যার? চিরন্তন দেখতে পাচ্ছে। হোয়াট? হ্যাঁ স্যার, ও দেখতে পাচ্ছে। ও প্রান্ত ঠক করে রিসিভার নামিয়ে রাখার শব্দ পেলাম। ডক্টর কেশওয়ানিকে ভীষণ উত্তেজিত মনে হলো। কিছুক্ষণ পরেই ডক্টর কেশওয়ানি এসে উপস্থিত হলেন। বিভিন্ন রকম বিচিত্র সব উপায়ে তিনি চিরন্তনকে পরীক্ষা করতে লাগলেন। অবশেষে রায় দিলেন ওর চোখ নাকি ভালো হয়ে আসছে, আর দিন কয়েকের মধ্যেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এ কথা শুনে চিরন্তনও খুব উল্লসিত হয়ে উঠল। এতদিন পরিচিত সব লোকদের না দেখে থাকা যে কী কষ্ট, সেই কথাই বারবার বলতে লাগলো। হঠাৎ ডক্টর কেশওয়ানি বলে উঠলেন, অতীন, সামনের মাসে আমার বাড়িতে একটা প্রাইভেট কনফারেন্স হচ্ছে, তাতে আরও অনেকেই আসছেন। তুমি আর চিরন্তনও চলে যাও। ডেটটা আমি পরে জানিয়ে দেব। স্যার, কিসের ওপর আলোচনা হবে সেটা আগে জানা থাকলে ভালো হয়। মডার্ন অ্যাপ্লিকেশনস অফ আল্ট্রাসনিক্স অ্যান্ড দি থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এই সম্বন্ধে বলবেন ডক্টর ওয়ালিয়া। আর নিউ থটস কনসার্নিং ফিউশন রিঅ্যাক্টর নিয়ে কিছু আলোচনা করবেন ডক্টর সুখানি। আর একটা কথা মনে রেখো অতীন, আলোচনাটা যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কারণ এর সঙ্গে বিশ্ব শান্তির এক বিরাট প্রশ্ন জড়িয়ে আছে। ডক্টর কেশওয়ানি চিরন্তনের পিঠ চাপড়ে আশ্বাস দিয়ে চলে গেলেন। চিরন্তন এক ঝটকায় উঠে দাঁড়ালো, আপন মনেই বিড়বিড় করে চলল, ডক্টর ওয়ালিয়া, ডক্টর ওয়ালিয়া। গোপন পরীক্ষা ও এস লাকি। 18ই মার্চ। সকলে এসে জমায়েত হয়েছি ডক্টর কেশওয়ানির হলঘরে। চিরন্তন কিন্তু এখনও এসে পৌঁছয়নি। কার সঙ্গে যেন দেখা করে আসবে বলেছিল। সম্ভবত সেই জন্যই দেরি হচ্ছে। এই অনুপস্থিতির জন্য স্যার মনে মনে বিরক্ত হলেও মুখের ভাবে সেটা প্রকাশ করছেন না। এক সময় ডক্টর ওয়ালিয়া ডায়াসের ওপর উঠে দাঁড়ালেন। মাউথপিসের সামনে মুখ রেখে গম্ভীর গলায় ঝাড়া 2 ঘন্টা বক্তৃতা দিলেন। তার বক্তৃতা শেষ হতেই দ্বিতীয় বক্তা ডক্টর সুখানি ডায়াসে উঠলেন। হঠাৎ দেখি চিরন্তন আমার পাশে বসে আছে। ও যে কখন এসে পৌঁছলো খেয়ালই করিনি। ও এক মনে ডক্টর সুখানির জ্ঞানগর্ভ আলোচনা শুনছে দেখে ওকে আর বিরক্ত করলাম না। আলোচনা শেষ হবার পর সকলে খাবার টেবিলে গিয়ে বসলাম। ঘরের বৈদ্যুতিক আলোয় চারদিক ঝলমল করছে। চিরন্তন মাথা নিচু করে এক মনে খাচ্ছিল। হঠাৎ মুখ তুলে তাকাতেই
ওর হাত থেকে কাঁটা চামচ ছুরি খসে পড়ল। চেয়ার ছেড়ে এক ঝটকায় ও উঠে দাঁড়ালো। এক দৃষ্টে চেয়ে রইল ডক্টর ওয়ালিয়ার দিকে। কাঁপা হাতে তর্জনী বাড়িয়ে ধরল হতভম্ব ওয়ালিয়ার দিকে। জোর গলা চিৎকার করে উঠল, অতীন, অতীন, এই লোকটাকে আমি এস লাকিতে দেখেছি, দিস ভেরি ম্যান। সকলের খাওয়া মুহূর্তে বন্ধ হয়ে গেল। প্রত্যেকেই সন্দেহের দৃষ্টিতে একবার চিরন্তনকে আর একবার ওয়ালিয়াকে দেখতে লাগলো। চারদিকে একবার চোখ বোলালেন ডক্টর ওয়ালিয়া, তারপর চেয়ার ছেড়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে উঠল। কপালের কাটা দাগটা সনোমিটারের তারের মতো কাঁপতে লাগলো তীর তীর করে। উত্তেজনায় চাঞ্চল্যে তার কাঁপা আঙুলের ফাঁক থেকে খসে পড়ল জ্বলন্ত পাইপটা। মেঝেতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল চারদিকে। বুঝলাম এসবের একটিই মাত্র কারণ, তা হলো চিরন্তনের চোখ। ইম্পসিবল, স্বগতোক্তি করে উঠলেন ডক্টর ওয়ালিয়া। ইনক্রেডিবল। ডক্টর কেশওয়ানি ইশারায় আমাদের পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। একটু পরেই তিনি ডক্টর ওয়ালিয়াকে সঙ্গে করে সেই ঘরে এসে ঢুকলেন। ঘরের দরজা বন্ধ করে দিলেন। ঘরে আমরা মাত্র চারজন, আমি, চিরন্তন, স্যার ও ডক্টর ওয়ালিয়া। স্যারের নির্দেশে আমি এবং চিরন্তন সব একে একে খুলে বললাম। ডক্টর ওয়ালিয়ার উত্তেজনা অনেকটা প্রশমিত হলো। অবিশ্বাস্য মনে হলো কথাগুলো তার পক্ষে বিশ্বাস করা ছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। শেষে তিনি মুখ খুলেন, কেশওয়ানি, এরকম অদ্ভুত ব্যাপার আমি জীবনে কখনো শুনিনি। তোমার ছাত্ররা যা যা বলল তার প্রতিটি বর্ণই সত্যি। আমি সিক্রেট সার্ভিসের তরফ থেকে আলট্রাসনিক নিয়ে যুদ্ধ সংক্রান্ত একটা গোপন পরীক্ষার ব্যাপারে, পরীক্ষার বিষয়ে এখন বলাটা ঠিক হবে না, সাদার্ন ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলাম। কিন্তু সে কথা একমাত্র চিফ, যিনি আমার সঙ্গে এস লাকিতে ছিলেন, এবং আমি ছাড়া তৃতীয় কেউই জানে না। আশ্চর্য, এই ঘটনার পরিসমাপ্তি সেইখানেই। এ সম্বন্ধে ডক্টর ওয়ালিয়ার সঙ্গে স্যার আর কোনো আলোচনাই করেননি, কিন্তু আমাকে এই বলে আশ্বাস দিয়েছিলেন যে এই অদ্ভুত ব্যাপারের একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা তিনি আমাদের পরে জানাবেন। আমি আর চিরন্তন আবার ফিরে এলাম আমাদের রিসার্চ ল্যাবে। উপসংহার, মাসখানেক পরে স্যার আমাদের একটা ব্যাখ্যা দিলেন। আপনাদের সেটা কেমন লাগবে বলতে পারি না, তবে আমার সেই ব্যাখ্যা একেবারেই মনোপুত হয়নি। ডক্টর কেশওয়ানি বললেন যে চিরন্তনের চোখের ব্যাপারটা প্রধান কারণ ফোর্থ ডাইমেনশন। একটা সাদা কাগজে যদি 2 ফুট দূরত্বে দুটো বিন্দু আঁকা যায় এবং তারপর যদি কাগজটাকে ঠিকভাবে ভাঁজ করে ফেলা যায়, তবে সেই বিন্দু দুটোর দূরত্ব তখন আর 2 ফুট থাকবে না, হয়ে যাবে 1 মিলিমিটার বা তার চেয়েও অনেক কম। অর্থাৎ কাগজটা মুড়ে বিন্দু দুটোকে কাছাকাছি নিয়ে আসা যাবে। এক্ষেত্রেও নাকি একই ব্যাপার হয়েছে। সেই ঝড় জলের রাতে ওই ভয়ঙ্কর বাজ পড়ার সময় চিরন্তন ইলেকট্রোম্যাগনেটের পোলের ঠিক মাঝখানে ঝুঁকে দাঁড়িয়েছিল, অর্থাৎ ওর চোখ জোড়া ছিল ঠিক পোল দুটোর মাঝে। আর সেই বাজ পড়ার সময় বিদ্যুতের জন্য ইলেকট্রোম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড অফ ফোর্সের আকস্মিক পরিবর্তন হয়, যার ফলে চিরন্তনের চোখে তার প্রভাব পড়ে এবং চোখের রেটিনা আকস্মিকভাবে টুইস্টেড হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে কাগজ ভাঁজ করার মতো চোখের সামনে ঘটে কিঙ্ক ইন স্পেস, অর্থাৎ আলোর পরিবাহক ইথারে ভাঁজ পড়ে যায়। অবশ্য সেটা একমাত্র চোখের জন্য, অন্য কারো স্বাভাবিক চোখের জন্য নয়। স্বভাবতই হাজার হাজার মাইলের দূরত্ব ওর চোখের সামনে হয়ে যায় মাত্র কয়েক মিটারের দূরত্ব। তাই ও দেখতে পায় সাদার্ন ক্যালিফোর্নিয়ায় উপকূলে দাঁড়িয়ে থাকা এস লাকিকে। আপনারা হয়তো ব্যাখ্যাটা বিশ্বাস করে মেনে নেবেন, কিন্তু আমি পারিনি। কারণ পরের ব্যবহারিক প্রয়োগ দেখাতে গিয়ে ডক্টর কেশওয়ানি গোটা 5 কুকুরের ওপর ইলেকট্রোম্যাগনেট দিয়ে ওই অদ্ভুত পরীক্ষা চালান। তার ফল কী হয়েছে জানেন? সব কটা কুকুরই এখন রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কারণ এই পরীক্ষার দাপটে বেচারা কুকুরগুলো সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। বাথরুমের বেসিনের কলটা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না, টিপ টিপ করে জল পড়েই চলেছে। জিমি ঠিক করলো কাল বাড়িওয়ালা মিস্টার উইলিসকে ফোন করে ওটা সারাবার জন্য অনুরোধ করবে। ঘরে ফিরে এসে খালি ঘরটায় নিজের বিছানায় একা একা বসে থাকতে থাকতে জিমির চোখে জল এসে যাচ্ছিল। গতকালই কত জমজমাট ছিল ঘরটা। মা, বাবা, দিদি সবাই মিলে ওর জন্যে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছিল। আজ সকালে তারা নিউ জার্সি ফিরে গেছেন। একটা বড় ঘরের অর্ধেকটায় জিমির থাকার ব্যবস্থা, ঘরের অন্য দিকটা এখনও খালি। বাড়িওয়ালা মিস্টার উইলিস
বলেছেন একজনের সঙ্গে কথা চলছে, সে চলে আসবে কয়েকদিনের মধ্যেই। এখানে ঘরের ভাড়া বেশ বেশি, তাই অর্ধেক ঘর নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। অনেকেই ওইভাবে থাকে। জিমির পুরো নাম জিমুতবাহন সরকার। কেন যে দাদু ওকে এই নামটা দিতে গেলেন কে জানে। এখানে মানে মার্কিন দেশে কেউ ওর ওই নাম উচ্চারণও করতে পারে না। যে দু একজন চেষ্টা করে তাদের 32 পাটি দাঁত খুলে বেরিয়ে আসার জোগাড়। তাই সে জিমি হয়েছে। জিমি বলতে কারো অসুবিধা হয় না। জিমি সবে 12 ক্লাস শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে। পড়াশোনায় সে ভালোই, তাই অনেক কলেজেই চান্স পেয়েছিল। মা বাবা চাইছিলেন সে বাড়ির কাছেই কোনো একটা কলেজে পড়ুক, কিন্তু জিমি জোর করে ক্যালিফোর্নিয়ার একটা কলেজ বেছে নিয়েছে। বাড়িতে সে আর থাকতে চায় না, বড্ড কড়া শাসন বাবার, এই করবে না সেই করবে না। সেই জন্যেই সে এমন একটা জায়গা বেছে নিয়েছে যেখানে আসতে হলে প্রায় 6 ঘন্টার প্লেন জার্নি করে আসতে হবে মা বাবাকে। মার্কিন দেশের প্রায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মাকে অবশ্য খুব মিস করবে, স্পেশালি মার হাতের রান্না। যদিও এত দূর আসতে হবে শুনে মা অনেক রান্নাই শিখিয়ে দিয়েছেন, যাতে ওর খুব বেশি অসুবিধা না হয়। এখন ওর রুমমেট যে সে এলেই হয়। রাত 9টা বাজতেই জিমির চোখ ঘুমে জড়িয়ে এলো। ওর মা বাবা যেখানে থাকেন সেখান থেকে ক্যালিফোর্নিয়ার সময়ের তফাৎ 3 ঘন্টা। তার মানে বাড়ির ওখানে এখন 12টা বাজে। ফ্রিজ থেকে খাবার বার করে মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেয়ে নিল জিমি। মাইক্রোওয়েভ ওভেনটা মা বাবা কিনে দিয়ে গেছেন। ফ্রিজ তো এখানে সব রান্নাঘরেই থাকে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল জিমি। মাঝরাতে হঠাৎ একটা অস্বস্তিকর অনুভূতিতে জিমির ঘুমটা ভেঙে গেল। কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ ঘরটায়। ঘরটা অন্ধকার, কিন্তু রাস্তার দিকের জানালাটা দিয়ে অল্প আলো এসে পড়ছে। জিমি উঠবে কি না ভাবতে এক ছায়ামূর্তি ওর দিকে এগিয়ে এলো। কালো কুচকুচে একটা মুখ ওর মুখের একদম কাছে চলে এসে বলল, এই তুই কিন্তু কিচ্ছু দেখিসনি, কিছুই জানিস না, বুঝেছিস? চোখ বন্ধ করে যেমন ঘুমোচ্ছিলি আবার সেই রকম ঘুমিয়ে পড়, না হলে তোর কপালে বিপদ আছে। কালো মুখে সাদা দাঁত, এইটুকুনি দেখেই জিমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। বুকের ভিতর ধড়াস ধড়াস, মনে মনে ভাবলো ঘরে কেউ ঢুকেছে, এবার কি হবে কে জানে। ব্যাস ওইটুকুই, তারপর আর জিমির কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখলো ঘর খালি। তাহলে সে কি রাতে স্বপ্ন দেখছিল? বাড়িওয়ালা মিস্টার উইলিসকে জিজ্ঞেস করলে হয়, যদিও তিনি থাকেন বেশ কিছুটা দূরে, তাই এ বাড়িতে কী হচ্ছে তার কিছু জানার কথা নয়। তাও উইলিসকে ফোন করলো জিমি। বাথরুমের বেসিনের কথাটা বলে তারপর আগের দিন রাতের ব্যাপারটা বলল। তিনি তো জিমির কথা শুনে আকাশ থেকে পড়লেন যেন। বললেন, কি বলছো তুমি? ঘরে আবার কে ঢুকবে? আর পোড়া গন্ধের ব্যাপারটাও আমি কিছু বুঝতে পারছি না। হয়তো বাইরে রাস্তায় কেউ টায়ার পোড়াচ্ছিল। তোমার সঙ্গে যে ছেলেটা থাকবে তাকে ঘরের চাবি দিয়ে দিয়েছি বটে, কিন্তু সে তো আজ সকাল 11টা নাগাদ আসবে। তার নাম মাইক। তাকে তোমার কথা বলেছি। কাল রাতের ব্যাপারটা নির্ঘাত তোমার স্বপ্ন। জিমি আর কি বলবে, সে চুপ করেই রইল। 11টা নাগাদ একটা ব্যাকপ্যাক আর সুটকেস নিয়ে হাজির হলো ছেলেটা। সোনালি চুল, হাসি মুখ সেই ছেলের সঙ্গে রাতের সেই বিভীষিকাময় মুখের কোনো মিল নেই। খুব মিশুকে আর আমোদে ছেলে। সে জিমির চেয়ে কিছুটা বড়, তাও কিছুক্ষণের মধ্যে দিব্যি ভাব হয়ে গেল। মাইক যে আসর জমিয়ে দিতে ওস্তাদ সেটা বুঝলো জিমি। জিমির রান্না করা ডিমের তরকারি আর ভাত দিব্যি গপ করে খেয়ে নিল মাইক। বলল তার নাকি ভারতীয় খাবার খুব পছন্দ, বাসন ধুতেও সাহায্য করলো ওকে। জিমির ছেলেটাকে বেশ লাগলো। সে মা বাবাকে ফোন করে জানিয়ে দিল যে মাইক এসেছে এবং ওর সঙ্গে বন্ধুত্বও হয়ে গেছে। মা বাবা খুব আশ্বস্ত হলেন। ফোন ছেড়ে জিমি দু একবার ভাবলো মাইককে গতকাল রাতের ঘটনাটা বলবে কি না, কিন্তু কিছু ভেবে চুপ করে গেল। সেদিনও রাত 9টার সময় জিমির চোখ ঘুমে জড়িয়ে এলো। সে মাইককে বলল, আমি শুতে যাচ্ছি, আমার ঘুম পাচ্ছে। কাল আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে যেতে হবে। কাল থেকে ক্লাস শুরু হচ্ছে আমার। তাছাড়া আমি তো ইস্ট কোস্ট থেকে এসেছি, আমাদের ওখানে 12টা বেজে গেছে, তাই আমার ঘুম পাচ্ছে। কদিন লাগবে সেট হতে। মাইক তো শুনে হা হা করে হাসলো। বলেছে বটে কাল থেকে ক্লাস শুরু, কিন্তু কাল ওই সব ওরিয়েন্টেশন ইত্যাদি করিয়েই কাটিয়ে দেবে। দেখো, বড় জোর পরের দিনের ক্লাসের টাইম জানাবে।
তা ঘুম যখন পেয়েছে তখন শুয়ে পড়ো। জিমি মাইককে জিজ্ঞেস করে জেনেছে যে তার লাইন আলাদা, সে টিচিং অ্যাসিস্ট্যান্ট হয়ে এসেছে একটা কোর্সে, তাকে অত তাড়াতাড়ি যেতে হবে না। জিমি শুয়ে পড়ল। গভীর রাতে আবার সেই পোড়া গন্ধে ঘুমটা ভেঙে গেল। আজও ঘর অন্ধকার, কেবল রাস্তার আলো ছাড়া। সেই কালো মুখটা আবার ওর মুখের কাছে এসে বলল, গোপন কথা গোপন রাখতে পারবি আশা করি। কি জানি, যাক চোখ বন্ধ কর। এরপর জিমির আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে জিমি দেখলো মাইক ঘরের অন্য প্রান্তের খাটটায় দিব্যি শুয়ে ঘুমোচ্ছে। ওকে হয়তো এখন ঘুম থেকে তোলাটা ঠিক হবে না। ঠিক করলো ব্রেকফাস্ট করেই না হয় ডাকবে। সে যে স্বপ্ন দেখেছে মাইকও কিছু দেখেছে কিনা এরকমভাবে জিজ্ঞেস করবে। ফ্রিজ থেকে দুধটা বার করতে গিয়ে দরজায় হঠাৎ একটা কালো ছোপ নজরে পড়ল। বোঁ করে ঘুরে গেল জিমির মাথা। কিছু একটা চলছে এখানে, জিমিকে সাবধানে থাকতে হবে। মাইককে ঘুম থেকে না তুলেই সে ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। ওদের কলেজটা ছোট, ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে বেশ নামডাক, কিন্তু অন্য স্ট্রিম খুব বেশি নেই। সুন্দর পাহাড় জঙ্গলে ঘেরা ক্যাম্পাস। ওরিয়েন্টেশন আর এথিক্সের ক্লাস হলো প্রথম দিন ওদের। ক্লাসের পর কয়েকটা ছেলে খুব উত্তেজিত হয়ে কথা বলাবলি করছিল, সেটা শুনতে পেল জিমি। চেয়ারম্যানকে নাকি আবার দেখা গেছে ওদের এলাকায়। গত রাতেও নাকি দুজন ছাত্রকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে সে, মানিব্যাগ, সেলফোন, সব কিছু। তার আগের রাতেও নাকি ওই একই ঘটনা ঘটেছিল। আজ নাকি কলেজ থেকে ইমেল আর টেক্সট মেসেজ করে সব স্টুডেন্টদের সাবধান করে দেওয়া হবে। জিমির মাথা ঝিমঝিম করছিল। সে তাও জিজ্ঞেস করলো, এই চেয়ারম্যান ব্যাপারটা কি? একটা ছেলে বলল, ওটা এখানকার একটা গল্প। সব জায়গার যেমন কিছু ভয়ের গল্প থাকে, তেমন এখানকারটা হচ্ছে চেয়ারম্যান। সত্যিই খুব ভয়াবহ গল্প। আমি গতকালই ইন্টারনেটে সার্চ করে গল্পটা পড়েছি, তাই জানি। 1948-এর কথা। এক বাবা আর তার ছেলে থাকতো একটা বাড়িতে। তাদের সেই বাড়িতে কিভাবে জানি ভয়াবহ আগুন লেগে যায়। দুজনেই ভীষণভাবে পুড়ে যায়। বাবা এতটাই পুড়ে গিয়েছিলেন যে তিনি মারা যান। ছেলেটা সেই শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কিন্তু নিজেও এতটাই পুড়ে গিয়েছিল যে পুলিশ এসে তাকে দেখে ভাবে সে মৃত, এবং তাকে হাসপাতাল নিয়ে যাবার আগেই সে পালাতে সক্ষম হয়। এরপর থেকেই নানান লোকে চেয়ারম্যানকে বা চেয়ারম্যানের ভূতকে দেখতে পায় বিভিন্ন জায়গায়, পাহাড় জঙ্গলের ধারে কাছে। চুরি, ছিনতাই ইত্যাদি তার কাজ। নিক বলে একটা ছেলে একটু বেশি পড়ুয়া, সে মাথা নাড়ে বলল, ওটা একটা গল্প। আরেকটা গল্প হলো, এক স্বামী স্ত্রীর বাড়িতে আগুন লাগে। লোকটা পুড়ে গেলেও বাইরে পালাতে সক্ষম হয়, কিন্তু মহিলা ভিতরে রয়ে যায় এবং বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। লোকটা এতটাই আহত হয়ে গিয়েছিল তার ওঠার ক্ষমতা ছিল না। সে ওখানেই পড়ে পড়ে স্ত্রীর মর্মান্তিক চিৎকার শুনতে থাকে। পরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর চেয়ারম্যান হয়ে যায়। আর এদিকে ভেঞ্চুরা কাউন্টির ঐতিহাসিক মিউজিয়াম বলে যে ওদের কাছে ওই রকম আগুনে কারো মারা যাওয়ার কোনো খবরই নেই। আরেক দল লোক বলে চেয়ারম্যান আসলে দমকল বাহিনীর একজন লোক, যার ওই ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল। যাই হোক, চেয়ারম্যানকে নাকি ভয়ঙ্কর দেখতে। কালো ভুসো মাখা শরীর তার, গায়ে ব্যান্ডেজ আর গা থেকে পোড়া গন্ধ বেরোয়। যেসব জায়গায় মানুষের বস্তি কম সেই সব জায়গায় তাকে দেখা যায়। এখনও সে তাই করে যা আগে করতো, চুরি আর ছিনতাই। জিমির বুক ঢিপ ঢিপ করছিল। তার মানে সে গত দুদিন রাতে চেয়ারম্যানকে দেখেছে। কোনো কিছু না বলে সে বাড়িতে ফিরে এলো। কি করবে বুঝতে পারছিল না সে। মাইকি যদি চেয়ারম্যান হয় তাহলে তো তার কাছে লুট করা জিনিসপত্রগুলো থাকবে। এত তাড়াতাড়ি তো সেইগুলোকে সে পাচার করে দিতে পারবে না। সেই ভেবেই জিমি ঘরের কোণে রাখা মাইকের সুটকেসটা খুলে ফেলে। সুটকেসে জামা কাপড়ের তলায় লুকোনো 5খানা সেলফোন, কয়েকটা আংটি বেরোলো। আর কিছু খুঁজছিলে নাকি? জিমি চমকে ফিরে তাকিয়ে দেখলো মাইক ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা বিশ্রী কুটিল হাসি আর হাতে একটা ছোরা। সে ছোরা নিয়ে এগিয়ে আসতে দেখে জিমি উঠে দাঁড়িয়ে পড়ল। তারও চোয়াল শক্ত হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হলো দুজনের মধ্যে, কিন্তু জিমি ক্যারাটে জানে। অনেক ছোটবেলা থেকে সে নিজের আত্মরক্ষা করতে শিখেছে। মাইককে মাটিতে ফেলে ওর বুকের ওপর চেপে বসে জিমি বলল, তুমিই চেয়ারম্যান, কিন্তু কেন? কেন আবার? এত ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে এসো আমি কিনা টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমার কি পড়তে ইচ্ছা করে না?
কিন্তু এদেশে আমার তো পড়ার কোনো অধিকার নেই, কারণ আমি গরিব। এখানকার টিউশন ফি দেওয়ার ক্ষমতা আমার নেই, আবার আমি পড়াশোনায় এতটাও ভালো নয় যে ওরা আমাকে স্কলারশিপ দেবে। তার জন্য আইনস্টাইন হতে হবে। লোন নিতে চেয়েছিলাম ব্যাংক থেকে, তাও পাইনি। তাহলে আমার মতন মানুষ কি করতে পারে? অনেক ভেবে ওই চেয়ারম্যান সাজার বুদ্ধিটা মাথায় আসে। শুক্র, শনি আর রবিবার, এই 3টে দিন আমি চেয়ারম্যান সেজে নাইট ডিউটি করেছি। 3 দিনেই অনেক ডলার পেয়ে গেছি। বছরখানেক এভাবে চালাতে পারলে আর কোনো ভাবনাই থাকবে না। বছরখানেক টিকতেই পারবে না, পুলিশ তোমাকে ধরে জেলে পুরে দেবে, সারা জীবন ওখানেই পৌঁছবে। মাইক চুপ করে রইল। জিমি এবার জিজ্ঞেস করলো, মাঝরাতে 2 দিন তুমি আমাকে ভয় পাইয়েছিলে, তাই তো? হ্যাঁ, কয়েক মুহূর্তের জন্যে। বাকি সব খুলে দিয়ে শুধু মুখোশটা পরেই আসতাম। তারপর তো ঘুম পাড়ানি স্প্রে দেওয়া রুমাল শুকিয়ে দিতাম যাতে আর কিছু টের না পাও তুমি। আসলে ভয় দেখানোটা নেশার মতন, সুযোগ পেলে যেন ছাড়া যায় না, সেই বদনেশে আমাকে পেয়ে বসেছিল। ওই সব পোড়া গন্ধওয়ালা জামা কাপড় কোথায়? মাইক বলল, বাইরের স্টোরেজ ঘরে, ওখানে কেউ যায় না, তাই কেউ জানতেও পারতো না। তবে আমি ভুষো মাখিনি, সেটা খুব জঘন্য ব্যাপার, ধুলোও উঠতে চাইবে না। কালো মুখোশ, কালো পোশাক, ব্যান্ডেজ আর কালো গ্লাভসেই কাজ হয়েছিল। শুধু পোড়া গন্ধের জন্যে ফালতু পড়ে থাকা টায়ার জাতীয় কিছু জিনিস পোড়াতে হতো, সেটাকে একটু ঘেঁটে নিতাম গায়ে পোড়া গন্ধের জন্য। পরে ফিরে এসে সুগন্ধি সাবান দিয়ে স্নান করলে সেটা চলে যেত। জিমি বলো, সেটা থেকেই ছাই ফ্রিজে লেগেছিল, হাত হয়তো ধোয়া হয়নি ঠিক করে। মাইক বলো, হ্যাঁ, সেদিন রাতে ফিরে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই স্নান করতে যাওয়ার আগেই ফ্রিজ খুলেছিলাম। গ্লাভসটা মনে হয় ছিঁড়ে গেছিলো, তাই হাতেও পোড়া ভুষো লেগে গিয়েছিল, সেটা খেয়াল করিনি। জিমি মাইকের বুক থেকে উঠে পড়ে বলল, যাক শোনো, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু যা কিছু চুরি করেছো সব পুলিশ স্টেশনে ফিরিয়ে দিয়ে আসতে হবে। তুমি যদি সেটা করো তাহলে আমি কথা দিচ্ছি তোমার জন্য লোন আমি জোগাড় করিয়ে দেবো। আমি আমার মামাকে গ্যারান্টার হতে রাজি করিয়ে নেব, উনি ওই সব সমাজসেবার কাজ করেন। তুমি পড়াশোনা করতে পারবে, তোমাকে অসৎ পথে যেতে হবে না। মাইকের চোখ দিয়ে জল গড়াচ্ছিল, সে মাথা নেড়ে হ্যাঁ বলল। সেদিন রাতে ওরা দুজনে মিলে সমস্ত ছিনতাই করা মাল একটা প্লাস্টিকের ব্যাগে পুরে পুলিশ স্টেশনের বাইরে ফেলে এসেছিল চুপি চুপি। পরদিন স্থানীয় খবরে ফলাও করে বেরিয়েছিল যে পুলিশ চেয়ারম্যানের চুরি করা সব জিনিসপত্র উদ্ধার করতে পেরেছে। চেয়ারম্যান যেভাবে উদয় হয়েছিল সেভাবেই মিলিয়ে গেল। কিছুদিন পর্যন্ত লোকে বলাবলি করলো, তারপর ভুলে গেল। জিমির মামার মেধাবী ছাত্রদের সাহায্যের জন্য একটা সংস্থা আছে, সেখান থেকে মাইকে পড়ার জন্যে লোনের ব্যবস্থা হয়ে গেছে। ওরা দুজনেই এখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। অনেকে সাহায্য পেয়ে তার ভিতরে ভালো মানুষটা জেগে উঠেছে। জিমি আর মাইক এখনও মিস্টার উইলিসের বাড়িতে একসঙ্গে মিলেমিশে থাকে।